Dear brothers and sisters, welcome to দাদার ক্লাসরুম। মাধ্যমিক 2026 সালের ভৌত বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন। দেখো, এর আগের ক্লাসগুলো তো তোমরা আমার কাছে পড়েছো এবং যথেষ্ট ভালো রেজাল্ট করেছো। ঠিক একই রকম আমি তোমাদের কাছে এখন মাধ্যমিকের একটা বেস্ট রেজাল্ট চাই। তোমরা অনেকে আমাকে SMS করতে, কমেন্ট করতে যে দাদা আমি এরকম ফার্স্ট হয়েছি বা আমার 90% নাম্বার এসেছে। এই নাম্বারটা যেরকম তুমি 8-9-এ পেয়েছো আমার কাছে পড়ে, আমি চাইবো মাধ্যমিকেও তুমি আমার কাছে সেম এরকম একটা নাম্বার আমাকে একটা উপহার দাও। অর্থাৎ কমেন্টে বলো যে দাদা আমি এরকম পেয়েছি। আর তার জন্য তোমাকে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্ট। বোর্ড এক্সাম আর বেশি দিন নেই, মাধ্যমিক পরীক্ষা এখন থেকেই পড়ো। যেরকম আগে পড়তে, আগে যেরকম ভালো রেজাল্ট হতো এখনও কিন্তু তোমাকে সেই ভালো রেজাল্টটাই করতে হবে। আর আমাকেও কিন্তু কমেন্টে বলতে হবে দাদা এরকম মাধ্যমিক আমি স্টার পেয়েছি বা 95% পেয়েছি বা 90% পেয়েছি। আর ভৌতবিজ্ঞানে তোমার কাছে অবশ্যই আমি কিন্তু 100 টার্গেট করলাম। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে একটাই মাত্র টার্গেট হবে 95 থেকে 100 পাওয়া। ইতিমধ্যেই জীবনবিজ্ঞান অন্যান্য সাবজেক্ট দিয়েছি, দেখে নিও। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় যে বুঝতে প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞানে ভালো নাম্বারের জন্য সবথেকে বেটার দরকার হচ্ছে কনসেপ্ট জানো, এমনি ভালো রেজাল্ট হবে। চলো আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানিয়ে একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, দেখো ভৌতবিজ্ঞানে তোমাদের মেনলি যে চ্যাপ্টারগুলো রয়েছে মাধ্যমিকে, পরিবেশের জন্য ভাবনা একদম সোজা চ্যাপ্টার, ফুলে ফুল তোলা যায়। গ্যাসের আচরণ একেবারে ইজি চ্যাপ্টার, কিচ্ছু নেই। রাসায়নিক গণনা এখানে কিছু অঙ্ক করতে হয়। গত বছর আমি কি 4টে অঙ্ক দিয়েছিলাম, একটা চলে এসেছিলো কমন। যাই হোক, আলো, তাপের ঘটনাসমূহ, চলতরিৎ, পরমাণু নিউক্লিয়াস, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম, যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো চ্যাপ্টারই ইজি, কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে। যেটা তুমি 8 এবং 9-এ পড়তে, কোনোভাবেই নিজের পড়ার প্যাটার্নটা পাল্টাবো না। অনেকে কী ভাবে যে মাধ্যমিক বোর্ড এক্সাম টেনশনে পড়ে যায়। আরে বাবা, টেনশন করার কী আছে? তুমি 8-এ ভালো রেজাল্ট করেছো, 9-এ ভালো রেজাল্ট করেছো, ক্লাস 10-এও তুমি পড়ছো, ভাবছো যে কীভাবে কী ভালো রেজাল্ট হবে। যেভাবে পড়তে, যে কনফিডেন্সে থাকতে, সেইভাবেই পড়ো। এক্ষেত্রে পদ্ধতি পাল্টানোর দরকার নেই, আমার বিশ্বাস তুমি ভালো রেজাল্ট করবে। ওকে, চলে আসছে দেখো পরিবেশের জন্য ভাবনা। আমরা কিন্তু অ্যানালাইসিস করে পড়তাম, মনে আছে তো 8-9-এ, ওইভাবেই কিন্তু পড়বো। তো পরিবেশের জন্য ভাবনা, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে কী হয়, পরীক্ষায় প্রশ্ন কমন এসছে আমার, কিন্তু লিখতে পারছি না কেন, বুঝতে পারছি না। কারণ ফিজিক্স বা কেমিস্ট্রির যে পার্ট সেটা নিয়ে কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্স। এখানে কি হয়, সাধারণত প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়, এতটাই ঘুরিয়ে দেয় জানা সত্ত্বেও আমরা বুঝতে পারি না যে এটাই কি সেই উত্তরটা হবে। অনেকেই কিন্তু তোমরা বলো কমেন্টে যে দাদা এরকম প্রশ্ন পড়ে গেছিলাম, কমন এসছে, ওই প্রশ্নটা আসতে কিন্তু লিখতে পারিনি। এক্ষেত্রে বুঝতে হবে, একদম সাধারণভাবে থাকো, রিল্যাক্স থাকো, যত রিল্যাক্স থাকবো তত ভালো হবে। তো মাস্টারপিস তার মানে কি, যারা আমার কাছে এর আগে পড়েছো তারা ভালো করে জানো, অনেক টপারই ভিডিওটা দেখছো, অবশ্যই খেয়াল করবা। দেখো, মাস্টারপিস মানে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। যেরকম গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের উপর বেস করে কিন্তু অনেক রকমের প্রশ্ন হতে পারে। কী কী টাইপের হতে পারে, গ্রিন হাউস ইফেক্টের কারণ কী, গ্রিন হাউস ইফেক্টের ফলাফল কী, বা এর প্রতিকারের উপায়গুলো কী। একই রকম ওজোন স্তর, বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল, প্রতিকারের উপায়গুলি লেখো। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু মাস্টারপিস কোশ্চেন আছে, আমি সবগুলো তোমাদেরকে ডিফাইন করব। ওকে, আচ্ছা দেখো, গ্রিন হাউস ইফেক্ট যদি পরীক্ষায় কোনো কারণে আসে যে গ্রিন হাউস ইফেক্টের কারণগুলি লেখো, খুব আসে পরীক্ষায়, একদম সোজা। দেখো, আমাদের বায়ুমণ্ডলে কি হয়, কিছু গ্যাস রয়েছে, যেরকম তো বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড, তারপরে রয়েছে যেরকম ধরো জলীয় বাষ্প বলতে পারি, তারপরে মিথেন বলতে পারি। সব থেকে মিথেনটা গুরুত্বপূর্ণ বেশি এই ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইডটা গুরুত্বপূর্ণ। এরা কি করে, সূর্য থেকে যখন আলো পৃথিবীতে আসছে, তাপও তো আসছে। এবার এই তাপটাকে, যেরকম কম্বল হয় কি না, কম্বল কী করে, তাপটাকে ধরে রাখে। আমরা যেরকম জাম্পার পরি, সোয়েটার পরি, এগুলো কি তাপ বা চাদর তাপটাকে ধরে রাখে আমাদের বডির, তাই না? একই রকম এই তাপটাকে পৃথিবীর বায়ুমণ্ডল ধরে রাখে। কারা ধরে রাখছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। এর ফলে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন তাপমাত্রা যদি পৃথিবীতেই থেকে যায় তাহলে তাপমাত্রা তো বাড়বে। যেরকম শীত প্রধান অঞ্চলে কী হয়, যে প্রচণ্ড ঠান্ডার জন্য সেখানে কৃষিকাজটা ভালো হয় না, কিছু কাচের ঘর বানানো হয় যাকে আমরা বলি গ্রিন হাউস, সেখানে শাকসবজি চাষ করা হয়। সেখানে কী করা হয়, সূর্যের একটা রকম রশ্মি আছে, ইনফ্রারেড রশ্মি আমরা বলতে পারি, অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ, বৃহৎ তরঙ্গ, এই ব্যাপারগুলো কিন্তু হয়। তো ওই তাপমাত্রাটা ধরে থাকার জন্য কী হচ্ছে, ঘরের মধ্যে তাপমাত্রা ঠিকঠাক থাকছে, শাকসবজি ঠিকঠাক চাষ হচ্ছে। তো একই রকম আজকে আমাদের পৃথিবীর অবস্থা ওরকম হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, অন্যান্য কিছু পদার্থের জন্য এই তাপমাত্রা, অর্থাৎ সূর্য থেকে যে তাপমাত্রাটা আছে সেটা বেড়ে যেতে পারছে না। এই কারণে পৃথিবীর তাপমাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়েই যাচ্ছে সেটা কি, আলটিমেটলি কিন্তু দেখো, ওই যে শীত প্রধান অঞ্চলে গ্রিন হাউস ঘরের মধ্যে যেরকম প্রভাব দাঁড়াচ্ছে, ঠিক ওইরকম একটা ইফেক্ট দাঁড়াচ্ছে। এই ইফেক্টটাকে আমরা গ্রিন হাউস ইফেক্ট বলতে পারি। এর ফলাফল কী হতে পারে,
অবশ্যই পৃথিবীর তাপমাত্রা বাড়লে কী হবে ভাবো একটু। আরে বাবা অ্যানালাইসিস করো, তুমি পারো, তুমি আমার কাছে এর আগে পড়ছো তো, 8, 9-এ টপ লেভেলে রেজাল্ট করছো, স্কুলে টপ হয়েছো, 1 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার রেখেছো, 90% উপর নাম্বার পেয়েছো, মাধ্যমিকটাতেও পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। আমার মতো করে তুমি ভাবো, অ্যানালাইসিস করো। যদি এত গরম, এত তাপমাত্রা বেড়ে যায় কী হবে? তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে? খরা হতে পারে, বন্যা হতে পারে, কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না, তো যে জায়গায় বেশি বৃষ্টিপাত হবে সেখানে বন্যা হতে পারে, কোনো জায়গায় কী হতে পারে কম বৃষ্টিপাতের জন্য সেখানে খরা হতে পারে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা পড়লে মানুষের ক্ষেত্রে কী হবে? শরীরের মধ্যে চুলকানি হবে, অ্যাজমা, কত রকমের প্রবলেম হবে না? তাই এই টাইপের প্রবলেম হতে পারে। তাছাড়াও একটুদান তারতম্যের কারণে কী হয় জানো? পার্থক্যের জন্য যারা নিম্ন শ্রেণীর প্রাণী, ধরো আমি তুমি 30 ডিগ্রি 40 ডিগ্রিতে আমরা একটু কষ্ট হচ্ছে, একটু থাকতে পারছি। এবার আমাদের যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে দেওয়া যায়, আমরা তো বাঁচবো না। একরকম পৃথিবীতে অনেক সেন্সিটিভ টাইপের, মানে একদম নরম প্রজাতি আমি বলতে পারি, অনেক রকমের নিম্ন শ্রেণী হতে পারে, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন টাইপের উদ্ভিদ প্রজাতি হতে পারে, যেখানে একদম নরম টাইপের। এই সামান্য তারতম্য অর্থাৎ তাপমাত্রার তারতম্যের জন্য তাদের প্রজাতিগুলো কিন্তু আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের সংখ্যাটা কমে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে কী পেলাম? সবার থেকে খাতাটা কিন্তু তোমাকে ইউনিক লিখতে হবে, কারণ তোমার টার্গেট কিন্তু 100। বলতে হবে যে পৃথিবীর বায়োডাইভার্সিটি কিন্তু আলটিমেটলি কী হচ্ছে বলতে ইফেক্ট হচ্ছে, অর্থাৎ পৃথিবীর বায়োডাইভার্সিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার বায়োডাইভার্সিটি মানে কি? আমরা পড়েছি জীবন বিজ্ঞানে অনেক রকমের ভ্যারাইটি, অনেক রকমের জীব প্রজাতি থাকবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সবাইকে লিখবে খাতার মধ্যে জীব প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি লিখবা যে গ্রিনহাউস ইফেক্টের ফলে আমাদের পৃথিবীর অনেক জীব প্রজাতি, নিম্ন শ্রেণীর প্রাণী বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ আমাদের বায়োডাইভার্সিটি ইফেক্ট হচ্ছে। তাহলে এখানে আমি একটা ওয়ার্ড যুক্ত করে দিলাম। এভাবেই তোমাকে লিখতে হবে এবং ফুলে ফুল তুলতে হবে, বুঝলে তো? আচ্ছা, এইগুলো কিন্তু আমরা বললাম। আর একটা কারণ সেটা বলতে হবে কি? তাপমাত্রা বাড়লে কী হবে? সমুদ্রের যে জলতল লেভেল সেটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আমরা জানি যে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ নর্থ পোল সাউথ পোলে প্রচুর পরিমাণে কী আছে? বরফ আছে। সেই বরফগুলো কি গলে যাবে, গললে পরে কী হবে? বরফ গললে পৃথিবীর ক্ষেত্রে কী হবে? সমুদ্র তলের যে জল লেভেল আছে, সি লেভেলটা, সেটা বেড়ে যাবে। এই কারণে বিভিন্ন জায়গায় কী হতে পারে? সমুদ্রের মধ্যে অনেক দেশ তলিয়ে যেতে পারে। পৃথিবীর অনেক দেশ কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, কিছু কিছু পার্ট। তোমরা জানো যে বাংলাদেশের কিছু পার্ট কিন্তু ডুববে হয়তো বিগত 50 বা 100 বছরের মধ্যে। যে যতই গল্প করুক, সায়েন্স কিন্তু কারো কোনো কিছু মানতে যায় না। ক্ষতি করলে ক্ষতি হওয়ার চান্স থাকবে, বুঝতে পারলে তো? ভারতেরও কিছু অংশ রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। তো এইগুলোই আমরা লিখবো। আচ্ছা, এই রিলেটেড প্রশ্নটাই কিন্তু বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব বলতে আমাদের টোটাল বলতে পারি কীরকম? আমাদের গ্লোবাল বলতে পারি, গ্লোবাল ওয়ার্মিং বলে ইংলিশে, বাংলায় বলে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন মানে কি? আমাদের পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। উষ্ণ বলতে কি? গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের বিভিন্ন কারণের জন্য এই যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এর ফলে কী হতে পারে? বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, খরা, বন্যা, এই ঘটনা ঘটতে পারে। তারপরে যেগুলো বললাম গ্রিন হাউসের যে প্রভাবগুলো আছে, সেগুলো বিশ্ব উষ্ণায়নের সেম প্রভাবগুলোই হতে পারে। তো পৃথিবীর পক্ষে কি একটা ক্ষতিকারক বার্তা আসছে, একটা ওয়ার্নিং, সতর্কতা বার্তা। তো সতর্কতাকে আমরা ইংলিশে কী বলি? ওয়ার্নিং বলি। আর পৃথিবীকে আমরা বলতে বলি গ্লোবাল, অর্থাৎ গ্লোবালের ওয়ার্নিং, পৃথিবীর পক্ষে একটা সম্ভাবনা, একটা সতর্কবাণী, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এইভাবে আসতে পারে। এবার কথা হচ্ছে এত কিছু হওয়ার কারণটা কি? কেন হচ্ছে এগুলো? কেন হবে? দেখো, আজকে তুমি যদি চিন্তা করো যে এই যে একটা আমরা অ্যানালাইসিস করে পড়তাম যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, সায়েন্স পড়ার উদ্দেশ্য মানে কি? একটা ছেলে মেয়ে সায়েন্স পড়বে, কেন পড়বে? কী লাভ সায়েন্স পড়ে? সায়েন্স পড়ার উদ্দেশ্য একটাই, তোমার মধ্যে কিছু কোশ্চেন তৈরি হবে, জানার ইচ্ছা হবে, জানার ইচ্ছা হলেই কিছু আবিষ্কার হবে, বুঝতে পারলে তো? এই কারণে দেখবা অনেকেই বলে যে সায়েন্সের ছেলেমেয়েদের ব্রেন অনেক বেশি হয়। কেন? তারা ব্রেনের চর্চা করে। ব্রেন সবারই সমান, কেউ চর্চা করছে, কেউ করছে না, বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দেখো এই বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস ইফেক্টের কারণটা কি, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণটা কি? আজকে পৃথিবীর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে। এই গাছপালা কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। তো এই গাছপালা কাটার কারণে হতে পারে, অর্থাৎ বনভূমি ধ্বংস করছি, গাছপালা কেটে ফেলছি, এটা বিশ্ব উষ্ণায়নের একটা কারণ হতে পারে। তারপর যেরকম ধরো আমরা প্রচুর পরিমাণে কী করি? জীবাশ্ম জ্বালানি দহন ঘটাই। জীবাশ্ম জ্বালানি বলতে সেটা পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। এই যে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কিন্তু গ্রিন হাউস ইফেক্টটা বা বিশ্ব উষ্ণায়নের কারণ কিন্তু দাঁড়াচ্ছে। এইগুলো কিন্তু আমরা কারণের মধ্যে ফেলবো। বনাঞ্চল ধ্বংস, শিল্প কারখানা, তারপর যানবাহনের ধোঁয়া, এগুলোর থেকে কিন্তু পরিবেশ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, কথা হচ্ছে দাদা এর প্রতিকারের উপায় কী? আচ্ছা, প্রতিকার মানে কি? এর থেকে আমরা কীভাবে বাঁচবো, অর্থাৎ এর রেমিডিস কী, মানে এর থেকে বাঁচার উপায় কী, প্রতিকারের উপায়টা কী? দেখো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে।
গাছপালা কাটা বন্ধ করতে হবে, আর নতুন করে আমাদের বনসৃজন করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, মানুষকে বোঝাতে হবে যে দাদা দেখুন, দিদি দেখুন, এই কারণে আমাদের এই যে এই প্রবলেমটা হতে পারে গাছপালা কাটার ফলে, জ্বালানি দহনের ফলে। যদি মানুষ এই সমস্যাগুলো বুঝে যায়, দেখো প্রবলেমটা কাদের জন্য হচ্ছে, ম্যাক্সিমাম তো মানুষ সৃষ্ট কারণের জন্যই হচ্ছে, প্রকৃতির কারণে হচ্ছে। প্রকৃতি আবার মেকআপও করে নেয়, কিন্তু আমরা তো মেকআপ করার দিকে যাই না, আমরা নিজেদের স্বার্থ ভোগ বিলাসের দিকে ব্যস্ত হয়ে যাই। যদি আমরাই পরিবর্তন হয়ে যাই, তাহলে আমাদের পৃথিবীর পরিবর্তন করতে কতক্ষণ লাগে? তার জন্য বললাম যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। হয়ে গেল তাহলে গ্রিন হাউস ইফেক্ট, আর হয়ে গেল বিশ্ব উষ্ণায়ন। এইভাবে অ্যানালাইসিস করে করে পড়বে, অত চাপ নেওয়ার কী আছে? যেভাবে আগে পড়তে আমার কাছে সেভাবেই পড়বে, আর নিজের উপর বিশ্বাস রাখো, ভালো রেজাল্ট হবেই। তো এইভাবে যদি একটা ম্যারাথন লাগে, ম্যারাথন দেওয়া যাবে। যদি বলো দাদা চ্যাপ্টার তুমি এইভাবে ডিটেলস অ্যানালাইসিস করো, সে করা যাবে, কোনো চাপ নেই। পাশে ছিলাম তখন আমাকে তোমরা SMS করতে, কমেন্ট করতে, দাদা আমি ফার্স্ট হয়েছি, আমার রোল নাম্বার সেকেন্ড, আমি সেকেন্ড হলাম, আমার রোল নাম্বার 30 ছিল, আমি 30-এর থেকে রোল নাম্বার 5-এ এসেছি, দাদা এরকম আমি এই সাবজেক্টে লেটার মার্কস পেয়েছি, দাদা আমার এত পার্সেন্টেজ এসছে, দাদা তোমার সাজেশন করে আমার অনেক ভালো রেজাল্ট হয়েছে, দাদা তোমার অ্যানালাইসিস ক্লাসগুলো করে করে আমার অ্যানালাইসিস পাওয়ার বাড়ছে, এবং সেই অ্যানালাইসিস বেস করে আমি অনেক কিছু কোশ্চেন বানিয়ে বানিয়ে লিখেছি, এবং স্কুলের স্যারেরা আমাকে প্রশংসা করেছে, এবং আমার প্রচুর নাম্বারও বেড়েছে, বাবা আমাকে খুব পছন্দ করছে, বাবা আমাকে খুব ভালো ভালো গিফট দিচ্ছে, মা আমাকে খুব আদর করছে যে তুই ভালো রেজাল্ট করেছিস। বাস তিনি মনের মধ্যে সেই বাচ্চাপনা ভাবটাই রেখে দাও। অতিরিক্ত অনেক সময় আমরা বলি না যে বড় হয়েছি, জীবনের দুঃখ টেনশন বাড়ছে। বড় হলে মানুষের অনেক কিছু বাড়ে, কিন্তু আমরা দিন অন্তে দেখবা যে বাবা মার কাছে কিন্তু সে ছোট্ট ছেলেটাই থাকি, যে কারণে বাবা মা সবার ক্ষেত্রে প্রিয় বা ফেভারিট একটা পায়, তাই না? অ্যাকচুয়ালি তাই। তো ওটাই হচ্ছে বিষয়। মনটাকে সরল রাখো, যেভাবে তুমি আগে করতে পড়াশোনা করতে সেভাবে করো। তোমার উন্নতি রেখা, তোমার সমৃদ্ধি যেভাবে হয়ে এসছে, বাস ওর উপরই খেয়াল করো। একটা বিষয় লক্ষ্য করবা, এই যে সাজেশন, আমি সাজেশন অনেকগুলো পৃষ্ঠা দেবো, কারণ আমি ফুল সাজেশন দেবো। তো মাধ্যমিকের যদি ভৌতবিজ্ঞানের প্রশ্নটা দেখবা যে মিনিমাম 15 থেকে 20টা পৃষ্ঠাই রয়েছে প্রশ্নের, 10 থেকে 15টা বা 20টা, এতগুলা পৃষ্ঠা মিলে কিন্তু একটা মাধ্যমিকের কোশ্চেন সেট। তাহলে এতগুলা পৃষ্ঠা, এর মধ্যে 90 নম্বর কভার হয়, তাহলে তোমাকে আমি কি করে অল্প সাজেশন দিই? রিয়েলিটিটা বোঝো, শর্টকাট সাজেশন পড়ো না, বইটা খুঁটে খুঁটে পড়ো, এবিটিটা ভালো করে পড়ো, বেশি প্রশ্ন পড়ে যাও, কারণ অল্প কটা প্রশ্ন পড়ে কী কমন পাবা? কারণ মাধ্যমিকের প্রশ্নটাই প্রায় 10 থেকে 15 পৃষ্ঠা জুড়ে হয়। তুমি যদি কোনো দাদা দিদি পরীক্ষা দিয়ে থাকে, একবার প্রশ্নটা নিয়ে দেখবা, 10-15 পৃষ্ঠা খালি প্রশ্নই। তো শর্টকাট সাজেশন থেকে দৌড়ায়ও না, তুমি আগে যেভাবে পড়তে সেভাবেই পড়ো। অনেকে দিকে ডিপ্রেশন করে, SMS করে, ডিপ্রেশন করার কোনো কারণ নেই, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ো। আর যদি তোমার প্রবলেম হয় আমাকে বলো, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক আমি ক্লাস এনে দেবো, তাও বাবা তুমি টেনশন করো না, টার্গেট একটাই ভালো রেজাল্ট করো। আর একটা আমি ক্লাস রিসেন্ট দিয়েও দিলাম, তোমার পরমাণু নিউক্লিয়াস একটু হাই লেভেলে পড়াই রাখছি আমি, 11-12-এও হেল্প হবে। তবে মাধ্যমিকের জন্য পারফেক্ট ক্লাস, মাধ্যমিকের জন্য একটা স্পেশাল ক্লাস করেছি, টোটাল চ্যাপ্টার ওখানে আছে, কত রকমের প্রশ্ন আসতে পারে এবং A to Z বোঝানো আছে। একবার তুমি প্লে লিস্টে গিয়ে ক্লাসটা করো, যদি ভালো লাগে বলবা আরও এরকম ক্লাস এনে দেবো। তাও অন্তত টেনশনটা করো না, ডিপ্রেশনটা করো না, তোমার ভালো রেজাল্ট হবেই হবে। কারণ টেনশন ডিপ্রেশন তারাই করে যারা পরিশ্রম করে, আর পড়াশোনা না করলে কী আছে, যারা পড়াশোনা করেই না তাদের কি ভাই পাস করবো, পাশের চিন্তা তো তুমি করছো না, তুমি তো ভালো রেজাল্টের চিন্তা করছো, এর জন্য তোমার ক্ষেত্রে টেনশনটা হচ্ছে। তো চলো আজকে আমরা প্রশ্ন নিয়েই জানি, আর ক্লাস নিয়ে অন্যদিন হয়তো আলোচনা করা যাবে। তো এই প্রশ্নগুলো পড়বো, আমি শুধুমাত্র সাজেশন দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আর তোমার যদি মনে হয় দাদা ম্যারাথন লাগবে বা ক্লাস লাগবে, একদম কোনো কিছু না, ডাইরেক্ট বলবা দাদা তুমি ক্লাস দাও, আমি দিয়ে দেবো, কারণ মাধ্যমিক পরীক্ষা তোমার সামনে। চলো প্রশ্ন পড়ি। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? দেখো, কোনো একটা পদার্থকে পুরালে পরে যে তাপটা পাচ্ছি সেটা হচ্ছে তার জ্বালানির তাপন মূল্য। একটা কাগজকে পুরালে যে তাপটা পাবো সেটা কাগজের তাপন মূল্য। একটা কাঠকে পুরালে যে তাপ পাবো সেটা কাঠের তাপন মূল্য। এই তো বিষয়, এত ভয় পাওয়ার কিছু নেই তো, একদম সোজা মাধ্যমিক, একদম রিল্যাক্স। এই যে কনফিডেন্স পাচ্ছ না, এই কনফিডেন্সটা একবার পড়তে বসো, দেখবা মজা লাগবে। আর যখন আমরা সাহস নিয়ে কনফিডেন্স নিয়ে কিছু পড়ি, অনেক বড় কাজ হয়। দেখবা অনেক ক্ষেত্রে এরকম হয়, সারাদিন পড়েও আমরা কিছু করতে পারি না, 5 ঘন্টা 6 ঘন্টা পড়েও দেখি আমরা 1 পৃষ্ঠা রেডি করতে পারিনি। আর কখনো কখনো আমাদের মাইন্ড ব্রেন যদি ফ্রেশ থাকে, আনন্দ থাকে, দেখা যায় 10 মিনিট পরে আমরা সারাদিনের কাজ করে ফেলছি। এর জন্যে ভালো করে পড়ো, মনটাকে ঠান্ডা রাখো,
আর একটা কথা মনে রাখবা, যতক্ষণ টেনশন করবা ততক্ষণ বই পড়ো, টেনশন এমনি কমে যাবে। রিল্যাক্স থাকো। আমার সাজেশন দিতে অনেক দেরি হয়ে গেল, অনেকে দেখি কমেন্টে টেনশন করছো, কিচ্ছু টেনশন করার কিছু নেই। পড়ো, বইটাকে খুঁটে খুঁটে পড়ো। তোমার পড়া তোমারই পড়তে লাগবে, তোমার পরীক্ষা তোমাকেই দিতে লাগবে, এটা বোঝো। মাধ্যমিকের আগে মোটিভেটেড থাকো, বুঝলে? আর পড়াশোনা করো, ডিপ্রেশন করো না, তুমি ভালো রেজাল্ট করবে আমার বিশ্বাস। টেনশন করো না। চলো দেখো, এই দেখো এই যে তাপন মূল্য যেটা বলেছি না, এই তাপন মূল্যের একটা প্রশ্ন খুব আসে, এটা 2017-তে এসেছিলো, এই বছর চান্স রয়েছে আসার। দিতে পারে যে তাপন মূল্যের একক কী, মনে রাখবা কিলো জুল পার কেজি। তাপন মূল্যের একক হচ্ছে কিলো জুল পার কেজি, বাস এই তো গেল বিষয়। এবার কারো যদি এটা চয়েস না হয়, এটা ছাড়াও তুমি লিখতে পারো ক্যালোরি পার গ্রাম, এটাও হতে পারে, কিলো জুল পার কেজি হতে পারে, ক্যালোরি পার গ্রাম হতে পারে। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। এটা দেখো 2017 এসেছিলো, আর এবিটিএতে প্রচুর পাবা। আর মাধ্যমিকে এই বছর টেস্ট পেপার ঘাটো, প্রচুর স্কুলে এই প্রশ্নটা কমন এসছে, তো টেস্ট পেপারটা ভালো করে সলভ করো। কোন প্রশ্ন আসছে দেখো, অ্যানালাইসিস পাওয়ারে যাও, যেটা আগে করতে ওইটাতেই যাও, ওটাতেই ভালো রেজাল্ট করবে। নিজেরটাকে নিজেই বুঝতে হবে, সবাই তো খালি দোষ ধরতে আসবে। দেখবা যদি তুমি কোনো ভুল করো, সবাই তোমার ভুল ধরাইতে আসে, এটা ঠিক। তুমি যদি কোনো কারণে ফেলিওর হয়ে যাও, কেউ তোমার সাথে দেখা কেন কথা বলতে পারবে না। আর তুমি যদি ধরো মাধ্যমিকে ফার্স্ট হও, বা মাধ্যমিকে 80%, 90%, 95% পাও, লেটার মার্ক পাও, স্টার মার্ক পাও, সবাই পরিচয় দেবে, ওইটা তো আমার ভাই, ওইটা তো আমার দাদা, ওইটা আমার দাদার ছেলে। তোমার সাথে কোনো রিলেটিভও হয় না, বলবে আমার ওটা পিসির বাড়ির পাশের দাদার পিসোর, এরকমভাবে দেখবে, এত রিলেশন, দূরের রিলেশনটাকে দেবে আপন বানাই দেবে। ওটা তো আমার ভাই হয়। কেমন ভাই হয়? ওই আমার একটা পিসি আছে, তো ওখানে বিয়ে হয়েছে, পিসির হচ্ছে দেওরের বা ওর ছেলে দিয়ে দেখবে রিলেশন চলে আসবে। তো তুমি যদি সাকসেস হও, সবাই তোমাকে পরিচয় দেবে এটা আমার। আর যদি ফেলিওর হও, কেউ তোমাকে পাত্তা দেবে না। তার জন্য বললাম নিজের পড়াটা নিজেই পড়ো, কে কী বলছে দেখতে যেও না। ভাই সব থেকে বেস্ট হচ্ছে কি জানো, সব থেকে বেস্ট হচ্ছে নিজের বইটা যেটা আছে, বই খুঁটে খুঁটে পড়ে চলে যাও। সাজেশন দেখো, এবিটিএ দেখো, কিন্তু টোটালটা পড়ে যাও। অনেক গল্প করছি, টাইম অনেক চলে যাবে, যাই হোক। তো এটা গেল বিষয়। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো উল্লেখ করে, তো বললাম তো কী হতে পারে, বন্যা, খরা, ঝড় বৃষ্টি, বায়ুপ্রবাহ, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ, এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে। দাবানল, এই প্রবলেমগুলো হতে পারে। আচ্ছা, আমরা গেলাম এই সমস্ত প্রবলেম নিয়ে। আচ্ছা, 2017-তে এসেছিলো ওজোন স্তর ছিদ্র হওয়ার কারণ কি? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো, পড়বা ভালো করে। তারপরে দেখো রয়েছে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি, কারণ সহ লেখো। 2020-তে এসেছিলো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন? সবথেকে ক্ষুদ্রমণ্ডলকে সবথেকে খেপে থাকবে কে? অবশ্যই সবথেকে প্রথম স্তর যেটা রয়েছে টপোস্ফিয়ার। কেন বলা হয়? কারণ টপোস্ফিয়ারের মধ্যে কী আছে? জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, তাই না, লবণকণা, সব রকম পদার্থ আছে। এবার যে জায়গায় এত কিছু থাকবে সে জায়গায় তো প্রবলেম হবেই। যে গ্রামে বা যে শহরে লোকজন আছে সেখানে প্রবলেম হবে। তো এখানে বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম উপাদান থাকার জন্য এখানে ঝড় বৃষ্টি, তারপরে এই যে আরও অনেক রকমের প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, তার জন্য কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল। আর একটা প্রশ্ন অল্টারনেটিভ ভার্সন আসে যে কাকে শান্তমণ্ডল বলা হয়, কেন বলা হয়? তো টপোস্ফিয়ারের উপরে কে আছে বলো? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়, কেন বলা হয়? কারণ ইট ইজ স্ট্র্যাটোস্ফিয়ারে তো কিছু নেই, মানে যে গ্রামে বা যে শহরে যদি কোনো মানুষজন না থাকে, ধরো একটা পাড়া আছে, সেই পাড়াতে কোনো মানুষজন কিচ্ছু নেই, একটা কুকুরও নেই, একটা বিড়ালও নেই, একটা মানুষজনও নেই, তাহলে সেই জায়গাটা চেঁচামেচি হবে না, কোনো গণ্ডগোল হবে না। একই রকম স্ট্র্যাটোস্ফিয়ারে কী হবে বলো তো? বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম উপাদান নেই, তো না থাকলে কী হবে? সেখানে ঝড় বৃষ্টি কিছুই হবে না, যে কোনো এটা কী থাকবে? শান্ত থাকবে। তার জন্য বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল। এইভাবে বুঝে বুঝে মজা করে করে পড়ো, বুঝতে পারলে তো? একটা কথা মনে রাখবে, তোমার দুঃখের ভাগিদারি তোমাকেই হতে হবে, আর সুখের ভাগিদারি সবাই আসবে। একটা বিখ্যাত বাণী আছে, দেখবা তোমার বাবা মা বা অনেক সময় তোমার কাকু বা জেঠু বা দাদুরা অনেক সময় বলে, সুখের পায়রা। কিছু বন্ধু আছে সুখের পায়রা, সুখের সময় দেখা দেবে, দুঃখের সময় ভাই 10 টাকা ধার দিস তো, 100 টাকা ধার দিস তো ভাই, আমাকে এই হেল্পটা করিস তো, খেলো করতে আসবে না। তো সুখের পায়রা ভাই অনেকেই। আবার অনেক বন্ধু আছে জানো, প্রচুর হেল্পও করে, সেই লেভেলের বন্ধু। তোমার এরকম বন্ধু আছে, বান্ধবী আছে? চলো আটটুক পড়ি। আচ্ছা গেল গ্রিন হাউস ইফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? দেখো 2022-এ এসছে এবিটিএ। দেখো আমি একটু আগে তোমার মাস্টার পিস অফ কোশ্চেন বলেছিলাম, সেই মাস্টার পিসের ওই কটা কোশ্চেন রেডি করলে কত কোশ্চেন কভার হচ্ছে। ওই কোশ্চেনে দেখো মাধ্যমিকে কতভাবে ঘুরিয়ে আসছে। এর জন্য বলছি ভাই,
অ্যানালাইসিস করো, মাস্টারপিস কোশ্চেন কোনগুলো সেগুলো বের করো। দেখো ওর থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে। গ্রিন হাউস ইফেক্ট বিশ্লেষণ বলতে কী বোঝো, দেখো একটু আগে কিন্তু অ্যানালাইসিস করলাম। ওজোন স্তরের ঘনত্ব মনে রাখবার ডবসন এককে পরিমাপ করা হয়। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা লেখো, এর জন্য কী প্রয়োজন। এটা কিন্তু মজাদার একটা টপিক আছে, আমি এত মজা দিয়ে তোমাকে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়াবো যে ভুলভাই না। সেই মজাদার ক্লাস করে আমি ভৌতবিজ্ঞানে, আমার ফেভারিট সাবজেক্টের মধ্যে পড়ছে এটা। বায়োগ্যাসের ব্যবহার উল্লেখ করো, 2018-তে এসেছিল। বায়োফুয়েল কি, এর ব্যবহার উল্লেখ, মোস্ট ইম্পর্টেন্ট। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলার কারণ কি, এটা পড়লাম আমরা। বায়োমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর সৃষ্টি হয় ও কী রূপে, টপোস্ফিয়ার স্তরের তুলনায় স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বেশি হয় কেন, পড়বা এগুলা। নেক্সট চ্যাপ্টার গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ প্রথম চ্যাপ্টার প্রশ্নগুলো দিলাম, আর শর্ট প্রশ্নগুলো তো ম্যাক্সিমাম ভৌতবিজ্ঞানের শর্ট প্রশ্নই অ্যানালাইসিস করবা, প্রায় 60-এর কাছাকাছি শর্ট প্রশ্ন থাকে। কারণ সব ভৌতবিজ্ঞানে কী আছে দেখো, ওই 1 নম্বর এমসিকিউ আছে, সত্য মিথ্যা যাই হোক ওগুলো গেল, তারপরে এক কথা গেল, তারপরে কী আছে বলো তো, বড় প্রশ্ন কী আছে, এরকমভাবে দিবে বয়েলের সূত্র কি, এই সূত্রের ক্ষেত্রে ধ্রুবক কোন রাশি, তাহলে এখানে কী আছে 2+1 বা 1+1। দেখো 3 নম্বরে একটা প্রশ্ন আসছে ভৌতবিজ্ঞানে, কী আসছে 1+1+1, তাহলে 3টে নাম্বার 1+1 করে রেখে দিয়েছে, তাহলে এগুলো তো শর্ট প্রশ্নই বলবো। কিংবা এরকম আসছে 2+1, 3 নম্বর হয়ে গেল। এইভাবে বললাম যে ভৌতবিজ্ঞান তুমি একবার টেস্ট পেপারটা ঘাটবা, ইবিটি এটা ঘাটবা, বিগতের প্রশ্নগুলো ঘাটবা, দেখবে 60-এর কাছাকাছি শুধু শর্ট প্রশ্নই। এর জন্য ভৌতবিজ্ঞান খুঁটে পড়তে হবে। যারা একটু বেশি ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সটা ভালোবাসে তারা দুর্দর্শ রেজাল্ট করে, প্রত্যেকটা পার্ট খুঁজে পড়ো, কমনের দিকে কমন এমনি আসবে। দেখো চাপের এসআই একক কি, চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। বয়েলের সূত্রটি লেখো, তো আমরা বয়েলের সূত্র বলবো যে স্থির ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে পরে গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে কী হবে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় বয়েলের সূত্রের ক্ষেত্রে, আচ্ছা এর মানে কি ধরো একটা গ্যাস রয়েছে, যে সেই গ্যাসের কী বলবো যে চাপটা হচ্ছে পি, তাহলে পি ভেরিজেস কী হবে, পি ভেরিজেস হবে 1/v। এই তো বয়েলের সূত্র। দেখো এটা বানায় বলা যায়, আমি দেখো বানায় তোমাকে ট্রিক্স দিচ্ছি। কোনো একটা গ্যাসের কি বলবো যে তার হচ্ছে কী হবে, যে তার ভর, প্রত্যেকটা গ্যাসের চার্লসের ক্ষেত্রেও ভরটা স্থির হবে, বয়েলের ক্ষেত্রেও ভরটা স্থির বা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট বলতে পারি। তো বলতে হবে যে বয়েলের সূত্রের ক্ষেত্রে যে কোনো গ্যাসের বা বলতে পারি যে নির্দিষ্ট ভরের বা স্থির ভরের, যে শব্দ দিবা দাও, স্থির ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে তবে সেই গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে লক্ষণীয় বিষয় এখানে পি আর ভির মধ্যে গল্প, অর্থাৎ পি এবং ভির মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কখন হবে, যখন বলবো হচ্ছে তার উষ্ণতা এবং তার ভরটা কী হবে, স্থির থাকবে। এই তো এই ক্ষেত্রে স্থির রাশিগুলো কী আছে বলতে হবে, ভর এবং উষ্ণতা। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কী বলো তো, এর ক্ষেত্রে হচ্ছে কী হবে, ভর এবং চাপ, চার্লস পর চাপ, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন আসে। আচ্ছা, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কী হয়, ভি ভেরিজেস টি হয়, কী হয়, ভি ভেরিজেস টি, অর্থাৎ আমরা বলতে পারি যে আয়তন উষ্ণতার সঙ্গে কী হচ্ছে, এই সমানুপাতে পরিবর্তিত হতে থাকে, ব্যাস। আচ্ছা এটা গেল বয়েল চার্লসের সূত্রের ক্ষেত্রে কোন রাশিগুলো ধ্রুবক থাকে, ইম্পর্টেন্ট বললাম। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বলা হয় কেন, যে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকেই পরম বলা হয়। যেহেতু পরম শূন্য উষ্ণতাতে সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে একে বলে, তার জন্য একে বলা হয় পরম, বাস। এই তো মান কত, -273°C, 273.6 ডিগ্রি সেলসিয়াস বলা হয়, বাস। এই তো এই যে প্রশ্ন ক্রিটিক্যাল কী প্রশ্ন আছে, অত চাপ নেওয়ার কী আছে, ইজি লাগছে তো, ইজি প্রশ্ন। ওকে, আমি ভৌতবিজ্ঞান এইভাবে মজা করেই পড়ি এবং মজা করেই পড়াই। আমারও মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে প্রচুর হাই লেভেলের নাম্বারটা রয়েছে এবং আমি নিজেও একটা টপার। আর একটা বিষয় বলি, আমিও কন্টিনিউ ফার্স্ট হয়ে আসছি। আর একটা বিষয় হচ্ছে আমার স্টুডেন্টগুলো ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্কেতে দেখা যায় 90 ছড়াছড়ি পাচ্ছে। আর যেগুলো একটু বেশি ক্রিটিক্যাল মাইন্ডে পড়ে, মুখস্থবিদ্যার দিকে যায়, সেগুলো দেখা যায় 30-40 পাচ্ছে, 50 টেনে পাচ্ছে। কেন হচ্ছে, কারণটা কি? তুমি কেউ যদি ধরো সাপোজ বয়েল এবং চার্লসের সূত্র মুখস্থ করে, পরীক্ষার ক্ষেত্রে কোনো কারণে ভর কথাটা মনে থাকলো না বা উষ্ণতা কথাটা মনে থাকলো না বা চাপ কথাটা মনে থাকলো না, তাহলে টোটাল কন্ডিশনই তো ফেল না। আচ্ছা কেন হবে, কেন স্যার নাম্বার কাটবে, ইতিহাস ভূগোল বা অন্যান্য সাবজেক্টের মতো নাম্বার কেন দেবে না, বা জীবন বিজ্ঞানের মতো নাম্বার কেন দেবে না? একদম সিম্পল। এই কোশ্চেনটা আমাকে প্রচুর ছেলেমেয়ে করে। আচ্ছা দেখো, তোমার মা ধরো ভাত রান্না করছে বা তুমি ভাত রান্না করছো। এবার ভাত রান্না করতে গেলে কি লাগে, জল লাগে, চাল লাগে,
হাঁড়ি বা একটা কড়াই কিছু একটা দিলেই হলো, আগুন লাগে, তাই তো? এবার কোনো কারণে কেউ ভাত রান্না করছে, জল দেয়নি, তাহলে ভাত হবে? হবে বলো? বা কোনো কারণে চাল দেয়নি, তাহলে ভাত হবে? হবে না তো। এইটাই হচ্ছে থিওরাম বা স্টেটমেন্ট। তো বয়েল সূত্র, চার্লসের সূত্র, সায়েন্টিস্টগুলো সারাটা জীবন এই কন্ডিশনগুলো মিলাতেই চলে গেছে। বুঝতে পারলে তো? এর জন্য এই কন্ডিশনগুলো খুব দরকার রয়েছে ব্যাখ্যা করা। এটা অনেকেই বলে যে একটা পয়েন্ট লিখে নিতে তোদের কী হবে, এটা ভাই ভৌতবিজ্ঞান, ফিজিক্স, ম্যাথ, এগুলোতে একটু একটা ম্যাথামেটিক্স করছো, কোনো কারণে একটা জায়গায় প্লাস লিখলে প্লাসের জায়গায় মাইনাস লিখে দিলাম, স্যার আমি তো ঠিকই করছি, মাইনাসটা লিখিনি, তাতে কী হয়েছে? বা একটা শূন্য কম দিলাম, তাতে কী হয়েছে স্যার? নাম্বার দিন। কেন দিবে? কেন দিবে? কারণ তুমি নিবা। তোমাকে যদি বলা হয় একের পিছনে একটা শূন্য, আর একজন বললো একের পিছনে দুটো শূন্য, তার মানে কি? একটা শূন্যতে দাম কত দেখো, শূন্য কোনো জায়গায় দাম নেই, কোনো জায়গায় আছে। একের পিছনে একটা শূন্য মানে কি? 10 টাকা। একের পিছনে দুটো শূন্য মানে কি? 100 টাকা। এই দেখো এর ভ্যালুটা কি, বুঝতে পারলে তো? তার জন্য এই ধরনের প্রশ্ন ভাববা না, পড়বা। কেলভিন স্কেল কি? এই তো পরম শূন্য উষ্ণতা। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কাকে বলে? দেখো যে সমস্ত গ্যাসগুলো, চলো মজাদারভাবে পড়ে, যে সমস্ত ছেলেমেয়েগুলো বাবা এবং মায়ের গল্প, মানে বাবা এবং মায়ের কথা মেনে চলে, তারা হচ্ছে আদর্শ ছেলে, তারা হচ্ছে ভালো ছেলে। আর যারা মেনে চলে না, তারা হচ্ছে বদমাইশ। যেরকম আমি, তুমি, আমরা হচ্ছে বদমাইশ। কেন? আরে দেখো, প্রত্যেকটা ছেলে মেয়ে বাবা মার A to Z কথা মানতে পারে? আমি যখন পড়তে যেতাম, মা বলতো রাস্তা দেখে পার হবি, এদিক ওদিক দেখবি না। আচ্ছা, আমি রাস্তা দেখে পার হবো, ঠিক আছে, অন্যদিকে তাকাবি না। আচ্ছা, অন্যদিকে যদি আমি না তাকাই, সামনে কোনো একটা বাইক আছে, একটা গাড়ি আসছে, আমি তাকাবো না? যদি না তাকাই, দেখা যাচ্ছে বাইক আসছে, আমি কোনো দিকে তাকাবো না, চলে যাচ্ছে ডাইরেক্ট, হবে না তো? তারপরে দেখবে হয়তো অন্য সময় বলে যে বেশি রাত করে জাগবি না। আমি যেরকম নাইট রিটার, রাত 2টা 2:30 পর্যন্ত পড়ছি, 11টা পর্যন্ত পড়বি, 2টা পর্যন্ত পড়বি না, আমার কোনো কারণে হয়তো লেট হয়ে গেল, 10 মিনিট লেট হয়ে গেল, হতেই পারে। তো এই সমস্ত বিষয় কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এই কারণে বলবো, চলো এটার কারণটা কি অ্যানালাইসিস তোমরা বুঝে গেছো, যে বাস্তবে কোনো গ্যাসই চার্লস এবং বয়েলের সম্পূর্ণ যে নিয়মাবলী আছে সেটা মেনে চলে না। ব্যাপারটা কী দাঁড়ালো? অর্থাৎ বাস্তবে কোনো গ্যাসই, আমরা বলতে পারি যে বাস্তবে আমাদের সামনে যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, সেটা পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ বলো বা চার্লস বয়েলের সূত্র বলো, অর্থাৎ আমাদের সামনে যে সমস্ত গ্যাসগুলো রয়েছে সেগুলো গ্যাসের যে ধর্মাবলী টোটাল যে রয়েছে, আদর্শগুলো রয়েছে, টোটালটা কিন্তু মেনে চলছে না। যে কারণে আমরা আমাদের সামনে আদর্শ গ্যাসের কথা বলছি কিনা, আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই। হ্যাঁ, একটা কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, অতিরিক্ত চাপ, নিম্ন উষ্ণতা, এগুলো দিয়ে কখনো কখনো সেই ধর্মটা পাওয়া যায়, কিন্তু পুরোপুরি না। তাহলে আমরা অতটাও খারাপ না যে শয়তানি করে যাচ্ছি। বাবা মার 90% কথা তো মানছি, বাবা মা তাতেই খুশি। 100% তো মানা সম্ভব হয় না। হয় কোনো একটা বন্ধু বললো, বাবা মা বললো যে হ্যাঁ এরকম এই জাঙ্ক ফুডগুলো খাবি না, ফাস্ট ফুডগুলো খাবি না, কোনো সময় লোভ লেগে খেয়ে ফেলছি, হতে পারে এইগুলো বিষয়। এই সমস্ত বিষয়গুলো তো থেকেই যায়। তো ম্যাক্সিমাম কথা তো মানি, তাহলে আমরা সবাই তো আদর্শের পর্যায়ে পড়ি, কিন্তু পুরোপুরি না, একটু জানে এদিক ওদিক যায়, তাই না? তাহলে আদর্শ গ্যাস কাকে বলবো? যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র মেনে চলবে, যেখানে এর হচ্ছে মূল সংখ্যা বলতে পারি, বা পিভি ইকুয়ালস টু আরটি সূত্র মেনে চলবে, তাকে বলবো হচ্ছে কি আদর্শ গ্যাস, যেখানে আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ক্লিয়ার তো? আর যে সমস্ত গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ বা আদর্শ চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলবে না, তাকে বলবো বাস্তব গ্যাস। এই তো দেখো, আমরা চোখের সামনে যেটা দেখি সেটাই পড়াশোনা। বাস্তবিকতা দিয়ে যদি তুমি ভৌতবিজ্ঞানটা বোঝো, ভৌতবিজ্ঞানের রাজত্ব করবে, সিরিয়াসলি বলছি, সোজাও লাগবে। বুঝতে পারলে তো? আর যদি বইয়ের ভাষা রেডি করি, কিছুই রেডি থাকবে না। বাস্তবিকতা দিয়ে বোঝো, বইয়ের ভাষা তোমার এমনিতে হাতে চলে আসবে। বইয়ের মতো ভাষা তুমিও দিতে পারবে, বইতে যেভাবে ভাষা দেওয়া আছে সেই ভাষা তুমি নিজেও তৈরি করতে পারবে। দেখো, একটা টপিকে 3 থেকে 4 রকম তুমি বানিয়ে লিখতে পারবে। তাই বললাম বুঝে বুঝে পড়ো এবং বাস্তবিক ঘটনাগুলো লক্ষ্য করো। ওকে, রিল্যাক্স থাকো, সব পারবে, রিল্যাক্স থাকো, সব পারবে, বুঝে বুঝে পড়ো। এই ধরনের ক্লাস লাগবে? তাহলে কমেন্টে লেখো দাদা ক্লাস লাগবে, তাহলে দেবো। আচ্ছা দেখো, শুষ্ক বায়ু আর্দ্র গ্যাসের শুষ্ক বায়ুর কী বলছে, যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর মধ্যে কোনটি ভারী এবং কেন? তারপর আছে গ্যাসের শিকার, যে বিষয়গুলো লেখা, এগুলো ইজি প্রশ্ন। বয়েলের সূত্রটি গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো, গাণিতিক রূপ খুব দেয়। গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। দেখো 2002, 2004, 2005, 2017 এমনকি তোমাদের বছর আসতে পারে। পরমশূন্য উষ্ণতা কাকে বলে? একে পরমশূন্য বলার কারণ কি? তারপর আছে দেখো নির্দিষ্ট
কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন অর্থাৎ V/N প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার মোল ইনভার্স। পরীক্ষা হলো যে এই তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রোর সূত্র গণিত হওয়া যায়। অ্যাভোগাড্রো এর আগে বছর চলে এসছে, চান্স নেই আসার, 2020-তে এসেছিলো। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV=KT বা PV=RT সম্পর্কটি প্রতিষ্ঠা করো, যেখানে আর কে বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। P/T=K সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমার সময় ইম্পর্টেন্ট ছিল, তোমার সময় ইম্পর্টেন্ট। বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয় সূত্র, কম্বিনেশন অফ বয়েল চার্লস ল, মোস্ট ইম্পর্টেন্ট। ফিজিক্সও পড়তে লাগে ক্লাস 11-এ, যাই হোক পড়ে রাখবা, রিল্যাক্স থাকো, সব হবে। দুটো সূত্র লিখবা, তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, শেষ। আবার কি, তারপরে কিছু একটা অঙ্ক আছে দেখো, 27 ডিগ্রি উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। 2020-তে এসেছিল। এবার কথা হচ্ছে এটাই আসবে না, প্যাটার্ন আসতে পারে। 27 ডিগ্রির বদলে 40 ডিগ্রি আসতে পারে, 700-এর বদলে 200 আসতে পারে, কার্বন ডাইঅক্সাইডের বদলে অক্সিজেনের বদলে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, বা এখানকার কন্ডিশনে চেঞ্জ করতে দিতে পারে। তো অবশ্যই এই প্যাটার্ন অঙ্কগুলো করতে হবে। কী কী অঙ্ক ইম্পর্টেন্ট টপিক আছে এখানে? P=NAT সমীকরণের অঙ্ক একটু কমই দেয়, P1V1=P2V2 এই সমীকরণ এগুলো দেয়। তারপরে দেখবা যে ওই যে 273-এর একটা ব্যাপার আছে না, কেলভিন থেকে কী বলবো সেলসিয়াস থেকে কেলভিন স্কেলের যে অঙ্কগুলো আছে এগুলো পড়বা। আর একটা অঙ্ক দিলাম দেখো, অঙ্ক কী বলো, অঙ্ক না, 0 ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো, গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে? 2018-তে এসেছিল। আমি এবার এক ধারসে প্রশ্ন পড়ে যাই, হ্যাঁ, কারণ গল্প করতে বসলে একদম 2-3 ঘন্টাতেও শেষ হবে না। তারপর দেখো তোমাদের পরীক্ষা টাইম, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার অর্থাৎ 2 অ্যাটমসফিয়ার বলতে চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসের মোলার ভর নির্ণয় করো, যেখানে আর বলতে সর্বজনীন গ্যাস দ্রব্যের মান। পরীক্ষাতে এটা নর্মালও আসে, আর এর মান করতে সেই টাইপের প্রশ্ন আসে, দেওয়া আছে, 2019 এসেছিল। আচ্ছা, তাহলে যদি দরকার পড়ে বলবা, রিল্যাক্স থাকো, টেনশন করবা না, ওকে, টেনশন করো না, বলবা যে দাদা ক্লাস দরকার রয়েছে, দিয়ে দেবো একদম। ভৌত বিজ্ঞানের A to Z টানা 10 ঘন্টা পড়াই দিতে পারবো, কোনো চাপ নাই। জীবনে অনেকবার এরকম হয়েছে, সকাল 6টার দিকে পড়াতে বসছি, রাত 8টা-9টা বেজে গেছে, 12-14 ঘন্টা পড়িয়েছি। হ্যাঁ, মাঝখানে 1-2 ঘন্টা খাবার দাবার গেছে। অ্যাকচুয়ালি আমার পড়াইতে খুব ভালো লাগে। হ্যাঁ, যে লেভেলের স্টুডেন্ট দিবা, যদি সে আমার কথা ঠিকঠাক মানে, তাকে তো আমি স্টার বের করে দিতে পারি। ঘুষে মজা স্টুডেন্ট, ফেল করা টাইপসের স্টুডেন্টের আমি স্টার বের করে দিয়েছি লাইফে, অফলাইনে, অনলাইনে না, যারা আমার কাছে এখানে পড়তে আসে। এখন অনেকটাই পড়া কমিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো চ্যানেলের একটা প্রেশার হয়ে থাকে। তো দেখো, তারপরে দেখো বয়েলের সূত্র অনুসারে PV বনাম P, P ভার্সেস V, V ভার্সেস T, P ভার্সেস T, এইগুলো পড়বা। আর আমাদের যে এরিয়াটা রয়েছে, সেই এরিয়াতে প্রচুর পরিমাণে টিচার রয়েছে। তো তারা কি বলবো, 20 থেকে 30টা জায়গায় পড়ানো হয়। ওরা 20 থেকে 30টা জায়গার থেকে যতটা ভালো রেজাল্ট করে, আমি 1/8 থেকে বেশি। ধরো সাপোজ যদি 10টা স্টুডেন্ট নেই, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি 10টা স্টুডেন্ট পড়াই, 10টার মধ্যে আমি 8টা ফার্স্ট ডিভিশন স্টার বের করে দেবো, একটাও ফেল হবে না। বিগত কিছু বছর, 10 বছর ধরে এটাই হচ্ছে। আমার কাছে এই পর্যন্ত কেউ ফেল করেনি। কেন ফেল করবে? এইভাবে বানিয়ে লিখবো, কোথায় ফেল করবে? বুঝতে পারলে তো? 10টা নিলে আমি 8টা ফার্স্ট ডিভিশন স্টার বের করে দিই। আর আমাদের কিছু কিছু লোকাল এলাকায় রয়েছে বিখ্যাত টিচার, ওদের ক্ষেত্রে হয়তো 10টা নিলে পরে 6টা 7টা পাস করছে, আর বাকি 4-5টা ফেল করছে। তারপরে দেখা যাচ্ছে স্টার ফার্স্ট ডিভিশন নেই। এই হচ্ছে সিস্টেম। এই জন্য আমার পেছনে অনেক লোক লেগেও থাকে, প্রবলেমও ক্রিয়েট করে। যাই হোক, আমার ফ্যামিলির বিজনেসম্যান, আর আমার হচ্ছে শখ পড়ানো, ভালো লাগে। আমার ডিগ্রি MSc পর্যন্ত রয়েছে, MSc রয়েছে, বিএড রয়েছে, আর ডিএড রয়েছে, আরও অনেকগুলো ডিগ্রি রয়েছে। আমার পড়তে ভালো লাগে, পড়াতে ভালো লাগে। খাবার দাবার না দিলেও কোনো প্রবলেম নেই, বাস পড়াতে ভালো লাগে। আর স্টুডেন্ট তৈরি করতে ভালো লাগে। আমি অনেক স্টুডেন্ট বের করছি সায়েন্সের এই পর্যন্ত। আচ্ছা দেখো, এরপরের একটা প্রশ্ন আছে, 2 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, সিম্পল ম্যাথমেটিক্স 2022 এসেছিল। এই ধরনের প্যাটার্ন করে রাখবা। গ্যাসের উষ্ণতার উপর গ্যাসের গতির প্রভাব সংক্ষেপে বিবৃত করো, পড়বা। -273 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে 0 হয়ে যায়, ব্যাখ্যা করো। এসটিভিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m³ হলে, m³ বলতে মিটার, হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? 2017-তে এসেছিল।
গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি প্রধান কারণ উল্লেখ করো, 19 এসেছিল। রাসায়নিক গণনা, এখান থেকে কমন দেওয়া খুব চাপ, গত বছর বলেছিলাম কমন দেওয়া খুব চাপ, কিন্তু এমনই একটা বিষয় 4টে দিয়েছিলাম, একটা কমন চলে এসেছিলো। তো আমি বলবো ভাই এটা আমার কথা শুনো না, তুমি বইয়ে তোমার যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের যতগুলো অঙ্ক রয়েছে দেখো, আর যদি চাপ মনে হয় বেশি তাহলে প্যাটার্নগুলো ফলো করো, যে কী কী প্যাটার্নের অঙ্ক আসছে, বাস টোটাল প্রসেসটা দেখো, আর পরীক্ষায় যা আসুক লিখে আসো। এখানে সংকেতটা গুরুত্বপূর্ণ, যেরকম জিঙ্কের, কেলভিনের, ক্যালসিয়ামের, এগুলো, আর প্যাটার্নটা বোঝো, একদম সিম্পল। এই চ্যাপ্টারটা সবথেকে ইজি একটা চ্যাপ্টার, ম্যাথমেটিক্স রয়েছে, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ আর কিচ্ছু না, একদম রিল্যাক্স থাকো। আর এই চ্যাপ্টারের জন্যই অনেকে 100তে 100 পায় না, বুঝলা, মিলে না অনেক ক্ষেত্রে অঙ্ক, অনেকে বোঝে না, কিন্তু একদম সিম্পল, কিচ্ছু নেই। আমি যদি সময় পাই এই চ্যাপ্টার রিলেটেড কিছু অঙ্ক এনে দেবো না, তো এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো দিলাম, দেখবা এই কটা এনাফ না, অবশ্যই বই থেকে প্র্যাকটিস করো, এবিটির থেকে সলভ করো, ওকে। জাস্ট আমি কয়েকটা প্যাটার্ন দিলাম, কিন্তু এগুলো এনাফ না, আরও পড়ো। তাপের ঘটনার সময় কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এগুলো সংজ্ঞা পড়বা, মাধ্যমিকে আসে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর গাণিতিক রূপটি লেখো। আলফা বিটা গামার এর মধ্যে সম্পর্ক, এই যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 খুব আসে, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কে উষ্ণতায় A1 স্কোয়ার মিটার এবং T2 কে উষ্ণতায় A2 স্কোয়ার মিটার, ওই কঠিন পদার্থটির ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ ব্যাখ্যা করে, মাধ্যমিক 2020-তে এসেছিল। কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক 2019-তে এসেছিল। তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। এই বিষয়গুলো পড়বা আমার লাইফে, বুঝলা। একটা সময় আমি পড়াইতাম, অনেকে সাহস পায় না পড়তে আসবো কিনা সেই ব্যাপারটা নিয়ে। তো আমি দেখেছি ইচ্ছা শক্তি এমন একটা বিষয় যা যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। তো দেখবা ইচ্ছা শক্তি জগৎকে চালিত করে, এই একটা কথাও রয়েছে মহান মনীষীদের। তো বিষয়টা হচ্ছে কি, আমি দেখছি আমার লাইফে একবার একটা স্টুডেন্ট পড়তে এলো, রোল নাম্বার 50, তার মধ্যে এতটা ইচ্ছা শক্তি ছিল যে আমার কথাগুলো মানতো আর পড়তো, প্রচুর পরিমাণে রিভিশন করতো আর পড়তো। প্রথম থেকে বদমাইশ ছিল, শুনতো না কথাবার্তা, তো তারপরে পড়াশোনা শুরু করলো। একটা সময় সে কিন্তু স্কুলে ফার্স্ট হয়ে গেল। তারপরে অনেক ক্লাস রয়েছে, হয়তো রোল নাম্বার তার হয়তো 10, 15, 20, 30 আমার কাছে পড়ে ফার্স্ট বেরোচ্ছে। প্রত্যেক বছর কিন্তু ফার্স্ট বেরোয়। আমার কাছে টপার হয়তো পড়ে না, হয়তো রোল নাম্বার 15, রোল নাম্বার 10, রোল নাম্বার 8 পড়ছে। এবার আমার যদি মনে হয় যে আমি এই বছরে টাইম দেব, গাইড করব, আর সে যদি আমার কথাটা মানে, অবশ্যই মানার গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সে যদি মানে তাহলে দেখা যায় ফার্স্ট হয়ে যায়। আর প্রত্যেক বছর কিন্তু চ্যালেঞ্জ এটা আমার থেকেই যায়। আমি প্রত্যেক বছর প্রচুর টপার তৈরি করি, এরকম না টপার ভোগ করি। যারা দেখো শোনা, তারা যেখানে যাবে সেখানেই ভালো রেজাল্ট করবে। ধরো একটা ফার্স্ট যে আছে, সে যেখানে যাবে সেখানেই ভালো রেজাল্ট করবে, কিন্তু যে কোনো দিনে ফার্স্ট হয়নি, যার রোল নাম্বার 10, 15, 20, 30 তার পক্ষে তো সম্ভব না। তাকে তৈরি করাটাই অ্যাকচুয়ালি ট্যালেন্ট, বুঝতে পারলে তো। যে শোনা সব জায়গায় শোনা থাকে, রিল্যাক্স থাকো। প্রচুর স্টুডেন্ট ভালো তৈরি করেছি, মন দিয়ে পড়ো, যে কথাগুলো বলছি মানো, ভালো রেজাল্ট হবেই। বইটাকে খুঁটে খুঁটে পড়ো, বুঝে বুঝে পড়ো, মুখস্থ বিদ্যাতে যেও না। তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসে একক কি, 2018-তে এসেছিল। তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। দেখো এটা 2017-তে এসেছিল। পরীক্ষার আগে মোটিভেটেড থাকবা, এই যে আমি কথাগুলো বলছি এগুলো মানবা আর পড়বা, নিজেকে পজিটিভ রাখো, ভালো রেজাল্ট হবেই। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে, 2020-তে এসেছিল। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান উষ্ণতার একক এবং দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে, যদি করে তাহলে কিভাবে করছে। রোদ্রে রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে কোনটি বেশি গরম মনে হবে, এবং তাপ পরিবাহিতার, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নটা একটু টাইপিং এরকম হয়ে গেছে, অর্থাৎ কোনটা বেশি গরম মনে হবে, একটা কাঠের চেয়ার না একটা লোহার চেয়ার। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়, এটাতে গেল। আচ্ছা, তারপরে একটি কঠিন পদার্থের আয়তাকার ব্লকের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ রয়েছে এ, তাপ পরিবাহিত দৈর্ঘ্য কে হলে ব্লকটি তাপের রোধের রাশিমালাটি উৎপন্ন করে দেবে। তোমাদের তাপের যে চ্যাপ্টার আছে লাস্টের দিকে একটা ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে। 3 নম্বরের প্রশ্ন হয় অনেক সময় রিপোর্ট। তলের প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার কেন, পুরু কাচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶/সেলসিয়াস বলতে কী বোঝো বা কী বোঝায়,
এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন ব্যাখ্যা করতে হবে। আলো চ্যাপ্টার, অনেকের কাছে আলো কঠিন মনে হয়, আমি তো মনে করি আলো সোজাই। আলোতে কিন্তু কিছু সিলেক্টেড প্রশ্ন করা হয়, ওকে, কিছু সিলেক্টেড প্রশ্ন করা হয় আলোতে ম্যাক্সিমাম। ওকে, চলো আমরা দেখি। এবং তার পাশাপাশি আলোতে কিছু কন্ডিশনাল কোশ্চেন হয়, যে কখন তোমার হচ্ছে সমশীর্ষ হবে, কখন কি বলবো এটা সমতল দর্পণ উত্তল দর্পণ রিলেটেড কিছু প্রশ্ন হয়। চলো আমরা পড়তে পড়তে আমরা জানবো। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় কেন 2017 ছিল। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে, কোথায় হবে, সামনে হবে না পেছনে হবে। প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে মনে পড়েছে, সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে, এই টাইপের কিছু প্রশ্ন হয়। কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 2.5 এর অর্থ কী 2014 ছিল। আচ্ছা, প্রমাণ করো যে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বা বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। আমি তো আলোর চ্যাপ্টারের অঙ্ক পর্যন্ত করিয়ে দিই, অনেকে তো অঙ্ক করে না। করতে হবে, করতে হবে তোমার অঙ্ক, কেন করবে না তুমি? ভালো করে অঙ্ক করো। বিগত বছরের প্রশ্নগুলো দেখো তো, অঙ্ক আসছে ফিজিক্যাল, প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে অঙ্কে। অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করো, আর অঙ্ক কঠিন না, প্র্যাকটিস করো। থিওরির থেকে সোজা মনে হবে অঙ্ক, তবেই না একটা ভালো রেজাল্ট হবে। ভয় পাবো না, মন দিয়ে প্র্যাকটিস করো, কিছু নেই। আলোকের প্রতিসরণের সূত্রগুলি বিবৃত করো। কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চুক্তি হয় না কেন 2019 এসেছিল। প্রমাণ করো চুক্তিকোণ ডেল্টা ইকুয়ালস টু I1 + 12 - a বলেছে। সেলের সূত্রটি ব্যাখ্যা করো। সেলের সূত্র সংক্রান্ত অঙ্ক আসে। আর এই দেখছো না, প্রমাণ করো চুক্তিকোণ ডেল্টা ইকুয়ালস টু I প্লাস, এখানে অ্যাকচুয়ালি I হবে না, এখানে অ্যাকচুয়ালি দাঁড়াও এটা R হবে, R2 হবে, হ্যাঁ, আর হবে I প্লাস R মাইনাস 2, I হবে মাইনাস R প্লাস R মাইনাস এ, এটা হচ্ছে সম্পর্ক 11 এই সম্পর্কটাই দেখায়। এখানে টাইপিং একটু এরকম হয়ে গেছে, যাই হোক একটা বিষয় গেল। তো দেখবা তোমাদের বইতে ডেল্টা দিয়ে একটা প্রশ্ন আছে, পড়বা 3 নম্বর 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন স্নেলের সূত্র পড়বা। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে 2017 এসেছিল। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চুক্তিকোণের মান নির্ণয় করে দেখো ABTA প্লাস 2017 এসেছিল। আমি কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো আসছে, এই ধরনের প্যাটার্ন করে যাও, মানে এইগুলোই পড়বা, তার কোনো কথা নাই। কোন প্রশ্নগুলো আসছে সেই প্যাটার্নটা দেখো, যে এই ধরনের প্রশ্ন বিগত বছর এসছে, বুঝলা তো। অ্যানালাইসিস করার পরও নিজের চোখে দেখো কোন প্রশ্ন এসছে, বোঝো, যেটা আগের বছর করে এসছো সেম প্যাটার্নে পড়ো, অ্যানালাইসিস করে করে পড়ো। আমি তোমাকে যা সেটা অ্যানালাইসিস দিচ্ছি, আর কিচ্ছু না, ওকে। আর পড়ো বাড়িতে ভালো করে। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো 2020 এসেছিল। একটি উত্তর লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকে পাওয়া গেল, কোনো দিকে পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত দেখো 2019 এসেছিল। এই ধরনের প্রশ্ন হচ্ছে এখানে 20 টাইপের, আমি বোঝা গেল অঙ্ক টাইপের কিছু প্রশ্ন আছে, অঙ্ক টাইপের কিছু এই ধরনের প্রশ্ন ঠিক করে রাখবা। সূর্যালোক গাছের পাতায় সবুজ দেখায় কেন। এবার সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন, এরকম হতে পারে যে লাল ফুলে আমরা লাইট মারলাম সেটা কালো দেখায় কেন, এই ধরনের প্যাটার্নের প্রশ্ন হয়। প্যাটার্ন বুঝতে হবে এখানে, অনেক প্যাটার্ন কী জিনিস, একটা সবুজ পাতাতে লাইট মারলাম সেটা কালো দেখাচ্ছে কেন, হতে পারে এই ধরনের প্যাটার্ন, ওকে। একটি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য পতিত রশ্মির চিত্র আঁকাও, ফোকাস এফ চিহ্নিত করো 2020 এসেছিল, মাধ্যমিক 2022 এসেছিল। উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ বিবর্তিত প্রতিবিম্ব গঠন করা যায় 18তে এসেছিল, ABTA-তেও আছে। আলোর বিচ্ছুরণ কাকে বলে মাধ্যমিক 2020 এসেছিল, ABTA-তেও আছে। অতিবেগুনি রশ্মি এবং গামা রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, ABTA-তে আছে। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 18তে এসেছিল। দেখো এই ধরনের প্রশ্ন আসছে, এই ধরনের প্রশ্ন তোমাকে প্রিপারেশন করতে হবে। এই ধরনের প্রশ্ন মানে এই টাইপের যদি প্রশ্ন পাও বইতে পড়ো, আর এই ধরনের প্রশ্ন ভাবো। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চুক্তিকোণ কত হবে নির্ণয় করে 2018তে এসেছিল। তারপরে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্তন প্রতিবিম্ব দূরত্ব কত 2019 এসেছিল। এই ধরনের প্রশ্ন পড়ো। চলো তরিত, এখান থেকে প্রচুর প্রশ্ন হয় আর প্রচুর নাম্বারও থাকে, সবথেকে বেশি নাম্বার মানে এই চ্যাপ্টারেই থাকে। আর এই চ্যাপ্টারটা ক্লাস 12-এ গিয়ে তোমাদের থার্ড সেমিস্টারে ফিজিক্সে, টোটাল ফিজিক্সে এটার মানে কী বলবো, থার্ড সেমিস্টারে ম্যাক্সিমাম চ্যাপ্টার এইটাই, বুঝতে পারলে তো। ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে রয়েছে। কুলম্বের সূত্র কি, এর গাণিতিক রূপটি লেখা একদম ইজি, কিচ্ছু নেই। আচ্ছা, ওটা দুটো পদার্থ থাকে, একটা Q1 Q2 ধরি, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাই বলছে এখানে। ওই যে Q1 Q2 এইরকম হবে, এফ বেরিজেস দেখবে, এফ বেরিজেস আছে Q1 Q2, এফ বেরিজেস আছে R1/r², তাহলে কী দাঁড়াচ্ছে এফ ইকুয়ালিটি দিয়ে আমরা লিখি যে একটা 1/4πε0 দিয়ে Q1 Q2 ডিভাইডেড বাই লিখি যে r², বাস এই তো সম্পর্ক, আর কি, এটাই কুলম্বের সূত্র। তড়িৎ বিভব, কোষা তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ, রোধ, নষ্ট পোল, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, এগুলো সঙ্গ কাকে বলে কি, এই টাইপের প্রশ্ন আসতে পারে।
SI/CGS একক আসে মাধ্যমিকে, খুব আসে একক। দিতে পারে তোমার, দিতে পারে যেরকম ধরো প্রবাহ মাত্রার একক কী, তারপর দিতে পারে যেরকম ধরো তড়িৎ বিভবের একক কী, রোধের একক কী, পরিবাহিতাঙ্ক একক কী, তড়িৎ প্রবাহ মাত্রার একক কী, এই দেয় প্রশ্ন। ওহমের সূত্র কি, এর গাণিতিক রূপটি লেখো, পড়বা ভালো করে। ওহমের সূত্র খুব দেয়, 22-এ এসছে দেখো। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও, 2022-এ এসেছিল মাধ্যমিকে, পড়বা ভালো করে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওহমে পরিবাহী এবং অহমী পরিবাহী কাকে বলে, এদের উদাহরণ দাও। অহমী পরিবাহীর ক্ষেত্রে বলছে যে লেখচিত্রটি অঙ্কন করো, মানে আই বলতে বহুমাত্রা, ভি বলতে বিভব প্রভেদ, বাস। অভ্যন্তরীণ রোধ কাকে বলে, অভ্যন্তরীণ সমীকরণটি লেখো। আমার তো সেই লাগছে, এই চ্যাপ্টারটা সেই লাগে আমার। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে, 2000 ইউনিটে আসছে। এখানে আসতে পারে 2000, দেখো 220 বদলে অন্য কোনো ইউনিট দিতে পারে। এখানে দেখো প্রবাহ মাত্রা চাইছে, পরীক্ষার ক্ষেত্রে হতে পারে বিভব প্রভেদ বের করতে বলতে পারে, বাস এই ধরনের প্রশ্ন করবা। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা লেখো, এবিটিতে পাবা। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, একটি অর্ধপরিবাহীর নাম লেখো। এই সাজেশনটা কিন্তু অনেক বছরের, মানে অনেক বছরের বলতে প্রায় 5, 10, 15, 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বানানো। আর একটা টেস্ট পেপার না, 8-10টা টেস্ট পেপার অ্যানালাইসিস করে বানানো। অনেক প্রশ্নতে লেখা হয় না এবিটিএ, কত লেখা যায়, বুঝতে পারলে তো? সবই ইম্পর্টেন্ট প্যাটার্ন। তারপরে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো, এবিটিএ। আমি তো মনে করি সব সাজেশনের বস সাজেশন এটা, পড়ো। আমি কিন্তু তা সত্ত্বেও তোমাকে বলতেছি ভাই বইটা ভালো করে পড়ো, আমার সাজেশনের উপর টোটাল নির্ভর হতে যেও না। কারণ মাধ্যমিক তুমি দিবা, আমি দেবো না, তোমার স্যারও দিবে না, এমনকি তোমার ভাই, দাদা, বোন কেউ দিবে না, বাবা মা কেউ দিবে না। তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে, তোমার প্রিপারেশন তোমাকেই করতে হবে। সঠিক কথা বলি তো, খারাপ লাগে না? আমি খারাপ পাগল? তোমার পড়া তোমাকেই পড়তে হবে, সত্যিটা বোঝো। পৃথিবীর কেউ তোমাকে ছেড়ে দিবে না। আমি ভালো, তোমার প্রিয়জন আমি, তার জন্য তোমার ভালো কথাটাই বলছি। বই পড়ো, সাজেশন পড়বা, পড়ো, সাজেশন থেকে অ্যানালাইসিসটা দেখো, সাজেশনটা ফলো করবা, তাও ভালো। কিন্তু তুমি যদি পারো, সব থেকে বেস্ট যদি কোনো কিছু ফলো করতে পারো, সেটা হচ্ছে তুমি তোমার বইটাকে ভালো করে ফলো করো। আর সব থেকে বেশি বিশ্বাস করো নিজের অ্যানালাইসিস পাওয়ারে, বাস ডিপেন্ড অন অ্যানালাইসিস পাওয়ার। পরীক্ষায় যে প্রশ্ন আসুক, কনসেপ্ট জানি, পড়া জানি, বানিয়ে লিখে দিয়ে আসবো, বাস। এই কনসেপ্টটি, এই কনফিডেন্সই তোমার কাছে আমি চাই, আর কিচ্ছু চাই না, বাস কনফিডেন্স দরকার, আর কিচ্ছু না। টোটাল বই পড়েছি, কোশ্চেন অ্যানালাইসিস করেছি, যত রকমের প্রশ্ন আসতে পারে সব রকমের প্রশ্ন অ্যানালাইসিস করা শেষ। কোন ধরনের সাজেশনে কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের প্যাটার্ন বলেছে বিভিন্ন স্যারেরা, সেটাও দেখলাম। সব দিক আমি কমপ্লিট, বাস নিজের খাতার মধ্যে রিফ্লেক্ট করতে হবে, বানিয়ে লেখার প্র্যাকটিস করো। কনসেপ্ট জানো, বানিয়ে লেখো, এবং সেটা কতটা অ্যাকুরেসি হচ্ছে স্যারকে দেখাও, নিজে দেখো। যদি না পড়ো টিউশন তাহলে বা স্কুলে যদি কোনো স্যারটার হেল্প না করে, তাহলে কী করবা, বাড়িতে সেই কোশ্চেনে যেটা লিখতেছো সেটা বইয়ের সাথে মিলাও, যে তোমার কনসেপ্টের সাথে বইয়ের কনসেপ্ট কতটা মিলছে। বাস ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু না। কতটা অ্যাকুরেসি হচ্ছে দেখবা, সব থেকে বেশি লেখা হয় মনে করি, ধরি, লেট আস কনসিডার। ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলো কী এগুলো অ্যাজুমশন বেস। কোন একটা সায়েন্টিস্ট বলতে পারে যে এটাই সত্যি? বলতে পারবে? সব জায়গায় কনসেপ্ট, কেউ গর্ব করে কিচ্ছু বলে না যে হ্যাঁ আমাদের অ্যাকুরেসি মনে হচ্ছে 90%। অনেকে তো বলে যে এই সায়েন্টিস্টের, যেরকম আমরা চার্লস বয়েলের সূত্র জানি না, অনেক টপিক তোমরা ভৌতবিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো পড়তেছো, যেটা উঁচু ক্লাসে যা দেখবা ওখানে কনসেপ্ট একটু আলাদা। কী ভাবছো? চেঞ্জ হতে থাকবে সব কিছু, কারণ তোমার মধ্যে কিউরিওসিটি এবং কোশ্চেন জাগিয়ে তুলবে, যেন নেক্সট সায়েন্টিস্ট তুমি হও। বুঝতে পারলে তো? আচ্ছা, মোটিভেশনও করবো এবং তার সঙ্গে সঙ্গে সাজেশনও দেবো, কারণ দুটোরই দরকার আছে। শুধুমাত্র সাজেশন পড়লে হবে না, মোটিভেশনও দরকার আছে। এই মোটিভেশন নিয়ে পড়াশোনার কাজে লাগাও। মোটিভেটেড হয়ে গেছো, মানে পুরো কনফিডেন্স পেয়ে গেছো, বাস কোনো গল্প মানে এবার পড়া শুরু করে দাও, তবেই মোটিভেশনটা থাকবে। আর এই মোটিভেশনটা নিয়ে যে তুমি ঘুরতে বেরিয়ে পড়ো, ঘুরে এসে আসবা বাড়িতে, দেখবা ডিমোটিভেট হয়ে গেছো, পড়ো। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র দুটি লেখো, তোমাদেরও ইম্পর্টেন্ট, উচ্চ ক্লাসেও ইম্পর্টেন্ট। তড়িৎচালক বল, বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো, 2020-তে এসেছিল। 2 ওহম, 3 ওহম, 4 ওহম রোধ বিশিষ্ট রোধ যুক্ত 3টি পরিবাহীকে শ্রেণী সমবায় যুক্ত করলে ওই সমবায়ের তুল্য রোধ কত হবে, 2015-তে এসেছিল। 2-এর বদলে 4 দিতে পারে, 5-এর বদলে 6 দিতে পারে, এখানে 3টি আছে, 3টির বদলে 2টি দিতে পারে, শ্রেণীর সমবায়ের বদলে সমান্তরাল সমবায় দিতে পারে। এই তো বিষয়। তো 2 রকম সমবায় পড়ে রাখবে। একটা হচ্ছে কি 1/, তুল্যরোধকে একটা হয় 1/r = 1/r1 + 1/r2 + 1/r2 ডট করতে পারি। আরেকটাতে কী হয়, আরেকটাতে হয় হচ্ছে r =
R1+R2+R3 এই যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাথমেটিক্স। তো কী আছে, মানগুলো বসাই দেবে, ক্যালকুলেশন করে দেবা, শেষ। তোমাদের অঙ্ক বইয়ের থেকেও এই অঙ্কগুলো সোজা, তাই না? রিল্যাক্স থাকো, রিল্যাক্স, সবভাবে তুমি ভালো রেজাল্ট করবেই করবে, একদম ডিমোটিভ হবে না, কনফিডেন্সে থাকো, বইটা খুঁটে খুঁটে পড়ো, পারবা, তুমি পারবা, সারাটা বছর তুমি পড়েছো, তুমি পারবা, কোনো দুশ্চিন্তা করো না, তুমি পারবাই পারবা, আমার বিশ্বাস ভালো রেজাল্ট হবেই হবে। রিল্যাক্স, হাতের মুঠো শক্ত করো, বলো পারবো, আর পড়ো আর রিভিশন করো, বেস্ট রেজাল্ট হবেই। রিল্যাক্স থাকো, পারবা, তুমি কনফিডেন্সে থাকো, পারবোই পারবো, এবং সব থেকে সেরা রেজাল্ট করে দেখাবো দেখাবো, সব থেকে বেস্ট রিভিশন দেবো। পরীক্ষার আগে একটাই গল্প হবে, শুধু রিভিশন রিভিশন রিভিশন, মন দিয়ে পড়ো, দুশ্চিন্তা বাদ দাও, ক্লিয়ার? পড়ো, মন দিয়ে পড়ো পড়ো পড়ো, আর কোনো গল্প হবে না, পড়ো। দুশ্চিন্তা করলে দুশ্চিন্তা বাড়বে, নেগেটিভিটিকে টেনে নিয়ে আসে, পজিটিভ চিন্তা করো, ভালো চিন্তা করো, পড়ো, খালি পড়ো, আর কিচ্ছু করতে যেও না। যতক্ষণ ডিপ্রেশন করবো ততক্ষণ বই পড়ো, ভালো রেজাল্ট হবেই হবে, একদম কনফিডেন্সে থাকো, ভালো হবেই। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, 18তে এসেছিল। ও তারপরে দেখো বলেছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে নির্ণয় করো। 2018তে এসেছিল, যথেষ্ট লেভেলের প্রশ্ন এটা। দেখো এখানে কনসেপ্টের কী লেভেলের কনসেপ্ট দিচ্ছে, দেখছো? দেখলা তো কী লেভেলের কনসেপ্ট দিচ্ছে। একটা তার আছে, সেটাকে 2টা খণ্ড করলাম, সেক্ষেত্রে প্রবাহ মাত্রা কী হবে, বিভব প্রবোধ কী হবে, এরকম বিভিন্ন থিঙ্কিংয়ে চলে যাবো আমরা। থিঙ্কিংয়ে গেলে ডাইভার্ট হয়ে যাবো, ডাইভার্ট হয়ে অঙ্ক করতে পারবো না। তার জন্যই বলতেছি ভাই, ভালো করে ভাবো, ভালো করে ভাবো, প্রশ্ন নিয়ে ভাবো। প্রথমত ভুল হবে, ভুল হতে হতেই একদিনকে ঠিক হবে। প্রশ্ন কিন্তু এখন অ্যানালিসিস করে করে বানানো। ভৌতবিজ্ঞানটা এইভাবে পড়ো, ভাবো, কমনের দিকে দৌড়াও না, ভাবার দিকে দৌড়াও, ভাবার দিকে দৌড়াও, কনসেপ্টের দিকে দৌড়াও, মুখস্থের দিকে দৌড়াও না, কনসেপ্টের দিকে দৌড়াও। পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটার উপরে একটা আমার ভিডিও আছে, দেখে নিও, ভালো লাগবে, দেখবে ওখানে আমি কনসেপ্টুয়াল পড়িয়েছি, একদম চ্যাপ্টারটা হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা, তেজস্ক্রিয়তা কি, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, বা প্লে লিস্টে গেলে পরেও পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা পাবেন। তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার কারণ এবং তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো, তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো, করবা। পুরো তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে আলফা কণা নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। 2019-তে এসেছিল। গামা রশ্মির মধ্যে তো কিছু নাই, বেরোলেই কি না বেরোলেই কি, এখানে শক্তির ভারসাম্য একটু চেঞ্জ হতে পারে। এখানে তো গামা রশ্মির ক্ষেত্রে কি না আছে ভর, না আছে অন্য কিছু, তো কী হবে, কিছুই হবে না, চেঞ্জ হবে কী করে। তেজস্ক্রিয় একটা নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, হ্যাঁ কেন্দ্রীয় ঘটনা। আলফা বিটা গামা রশ্মির মধ্যে তুলনা করো, আসে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য, সাদৃশ্য, সাদৃশ্য তো বলে কিছু না, বলতে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আলফা ভারী বেশি, বিটা কম, গামা আরও কম, গামার তো নাই বললেই চলে। আলফা বিটা গামা আধানের মধ্যে, না না গামার মধ্যে তো নাই, কিছু নাই। আলফা, আচ্ছা আলফার ক্ষেত্রে হচ্ছে এটা পজিটিভ, বিটা নেগেটিভ, আর গামা হচ্ছে কিছুই না, তাহলে মাত্র, কিন্তু ক্ষতি বেশি গামাই করে। যাই হোক, আলফা ও বিটা আধানের মান লেখো, 2018-তে এসেছিল। কার্বন ডেটিং কি খুব আসে, এর ব্যবহার লেখো। সূর্যের শক্তির উৎস কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, এগুলো পড়বা। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে, ইউরেনিয়াম নিউক্লিয়াসের বিভাজন বিক্রিয়ার সমীকরণ উল্লেখ করো, এবিটিতে আসছে। বিটা রশ্মি কোন কণার স্রোত, নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো, এবিটিতে আছে। ভর বিচ্যুতি কাকে বলে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, 2017-তে এসেছিল। তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক দিকগুলি লেখো। পরমাণু বোমা প্রস্তুত করার মূলনীতিটি কী, চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো, অথবা তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো, 2018-তে এসেছিল। নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিঅ্যাক্টর কী, কুরি ও বেকারেলের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। আইনস্টাইনের ভর এবং শক্তির তুল্যতার সমীকরণটি লেখো। নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন কাকে বলে, খুব আসে নিউক্লিয় সংযোজন অর্থাৎ নিউক্লিয় ফিউশন, খুব আসে পড়বা। নিউক্লিয় বিভাজন খুব আসে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপরে রয়েছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটির সমীকরণ সহ ব্যাখ্যা করো। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, পড়বা। তেজস্ক্রিয় রশ্মির পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক, 2020-তে এসেছিল মাধ্যমিকে। নেক্সট চ্যাপ্টার পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, পর্যায় সারণী এবং মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা। এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো, এটা পিওর কেমিস্ট্রির পার্ট। হ্যাঁ, এটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়, 2017-তে এসেছিল। ডোবেরিনের তৈরি সূত্রটি ব্যাখ্যা করো বা লেখো। দুষ্টমূল্য, হাইড্রোজেনকে দুষ্টমূল্য বলা হয় কেন, পড়বা। মজুলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী, 2019-এ এসেছিল। দেখাও যে এফ আয়নীয় বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে গঠন করে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে। আচ্ছা করলো। হাইড্রোজেন, ফ্লুরিন এবং সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 এবং 18, এই কী বলবো 11, মাধ্যমিক 2020-তে এসেছিল। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির সাদৃশ্য উল্লেখ করো, মাধ্যমিক 2018-তে এসেছিল। হাইড্রোজেনকে গ্রুপ 7 এ স্থান দেওয়ার সপক্ষে 3টি যুক্তি দাও।
অথবা হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 7 এর মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। মাধ্যমিক 2018-তে এসেছিল। মৌলের আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়? লিথিয়াম, তারপরে দেখো আরবি, এনএ, তারপরে আছে কে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। মাধ্যমিক 2018-তে এসেছিল। এগুলো দেয়, ওই যে দেখবা যে গ্রেটার দেন লেস দেন দিয়ে আছে তোমাদের বইতে আসে। মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? 17-তে এসেছিল। একটি তরল এবং একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। মাধ্যমিক 18-তে এসেছিল। একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। বাপরে বাপ, কি প্রশ্নের কালেকশন! দুর্ধর্ষ লেভেলের অ্যানালাইসিস আর কোশ্চেন, এগুলো ভালো করে পড়ো। ম্যাক্সিমাম সাজেশন তো দেওয়াই হয়ে গেল, তাই তো এগুলো পড়লে অনেক কভার হবে। ছেলেগুলো মেয়েগুলো ভালো রেজাল্ট করবে, কিন্তু অ্যানালাইসিসটা বুঝতে হবে ভালো করে। ভালো আছে প্রশ্ন কালেকশন। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। আমার সাজেশন যা ছিল টোটালটা উঠিয়ে দিয়েছে না, কিছু কিছু পার্ট এখানে দেয়নি অবশ্য, ওতে এক্সট্রা ব্যাখ্যা করে করে আমি বুঝিয়ে দিই আমার ক্লাসে, সবই দিয়েছে। ওহো, খেয়াল করিনি। আয়নীয় এবং সমযোজী বন্ধন এই চ্যাপ্টারের থেকে কিছু প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? 17-তে দিয়েছে প্রশ্নটা। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন দেখো সোডিয়াম এবং ক্লোরিন হিসেবে প্রকাশ করা যায় না কেন? 2018-তে এসেছিলো। লুইস ডট, খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন দেয়, বিগত 10 বছর ধরে দিচ্ছে না, তোমাদেরও দেবে। এখানে মিথেন আছে, অ্যামোনিয়া আছে, HCl আছে বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে নাইট্রোজেন N2 আছে, HF আছে এবং H2 আছে। এই কটা দিছি, এই কটা যথেষ্ট না, তুমি পারলে সবগুলো দেখে যাও, একদম ইজি, কিচ্ছু নাই। গত বছর যেটা আসছে সেটাকে বাদ দিয়ে সবগুলো দেখে যাও। ওকে, একদম রিলেটিভ বলছি, এ কটা এনাফ না, সবগুলো দেখে যাও। যেরকম এখানে একটা ইম্পর্টেন্ট যেটা দেওয়া হয়নি, NaCl যেটা আছে, NaClটা খুব দেয় পরীক্ষায়, ভালো করে পড়বা। ওকে, H2 দিছে, HFও আছে, N2 আছে, HCl, NH3, CH4, হ্যাঁ ম্যাক্সিমামটা। ও হ্যাঁ, আরেকটা হবে CaCl। ভাই টোটালটা পড়ে নিও, এখানে কিচ্ছু নাই। আর প্রবলেম হলে লুইস ডট আমাকে বলে একদিনকে বুঝাই দেবো, কিছু নাই, সোজা চ্যাপ্টার একেবারে। আচ্ছা, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় এটি উদাহরণ দিয়ে লেখো। 2018-তে এসেছিল। কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন ব্যাখ্যা করো। 2019-এ এসেছিল। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্ন। তড়িৎদ্বার বলতে কী বোঝো? ক্যাথোড অ্যানোড। তড়িৎদ্বার বলতে কী বোঝায়? মাধ্যমিক 2022-এ এসেছিল। ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। আচ্ছা, গেল। তারপর তড়িৎ বিশ্লেষণ পদার্থ, তড়িৎ অবিশ্লেষণ পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। মাধ্যমিক 2022-এ এসেছিল। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং কেন? তারপরে এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবহন বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? 17-তে এসেছিল। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া এবং তড়িৎদ্বারের এদের পরিচয় দিতে হবে। অ্যানোড মাড এবং অ্যানোড কাদা কি? তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রভে তড়িৎ ব্যবহার করা হয় কেন? তড়িৎ লেবন কাকে বলে? তড়িৎ লেবনের দুটি উদ্দেশ্য লেখো। গ্যালভানাইজেশন কি? মাধ্যমিক 2022-এ এসেছিল। সিলভারের উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণের পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লোবাল প্লেটিংয়ের ক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণের পরিচয় দাও। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। রেড কালারগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ব্ল্যাক কালার হলেও এটা ইম্পর্টেন্ট ভাই, পড়ো ভালো করে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান থাকে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ইম্পর্টেন্ট বেশি। গোল্ড প্লেটিং এবং সিলভার প্লেটিং। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কী থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড, অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়? 18-তে এসেছিল। পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন দেখো কী ঘটে? 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে আর নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়। মাধ্যমিক 2020-তে এসেছিল। ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস পাঠানো হলে কী হবে? 19-এ এসেছিল। সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটবে? 2019-এ এসেছিল। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 17-তে এসেছিল। স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন? এখান থেকে অনেকগুলো প্রস্তুতি আছে, ভালো করে পড়বা, যে কোনো একটা প্রস্তুতি দিবে কিন্তু, আর সেখানে কিন্তু শর্ত, সমীকরণ এগুলো পড়তে হবে ওখানে। হ্যাঁ, মনে থাকবে তো? যে কোনো একটা দিবে, 3 নম্বরের প্রশ্ন। শর্ত, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অর্থাৎ কাঁচামাল, আর তার সঙ্গে সঙ্গে কী বলো তো? সমীকরণ। 3টা পয়েন্ট ভালো করে রেডি করে রাখবা।
নাইট্রোলিম। আচ্ছা, ওয়াসাল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সমীকরণ, এগুলো পড়তে হবে। নাইট্রোলিম কি, এটি কীভাবে প্রস্তুত করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত সমীকরণ, হেবার পদ্ধতিটা খুব দেয়। অ্যামোনিয়া থেকে ইউরিয়া কী করে উৎপাদন করা হয়? তারপরে অ্যামোনিয়া গ্যাসের একটি সমীকরণ সহ বিজারণ ধর্মের উদাহরণ দাও। জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2 গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 18তে এসেছিলো। পরীক্ষাগারে নাইট্রোজেন অ্যামোনিয়া 2020-তে এসেছিলো। হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতির নীতি এবং রাসায়নিক সমীকরণ। তার মানে নাইট্রোজেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতির নীতিটা ভালো করে পড়ে রাখবা। অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম এবং শর্ত উল্লেখ সহ লেখো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো। 2020-তে এসেছিল। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড দ্রবণ বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত সমীকরণ সহ লেখো। 19-এ এসেছিল। ধাতুবিদ্যা। অ্যালুমিনিয়ামের দুটি ব্যবহার লেখো। 18তে এসেছিল। তামার দুটি ব্যবহার লেখো। এইগুলো ইজি প্রশ্ন, 18তে এসেছিল। নিচের ধাতুগুলির প্রধান আকরিক নাম এবং সংকেত। কপার আছে, লোহা আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে। পড়বা ভালো করে। এখান থেকে আকরিক কিন্তু দিবে, ম্যাক্সিমাম চান্স 1 নম্বরের বা 2 নম্বর প্রশ্ন দিবেই, প্রত্যেক বছর দেয়, মানে তোমারও দেবে। থার্মিট পদ্ধতি পড়বা ভালো করে, থার্মিট পদ্ধতি পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, 20-তে এসেছিলো, তোমাদেরও চান্স আছে। আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিকের নাম সংযুক্তি লেখো। ওই তো ওই প্রশ্নটাই। গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি একই ব্যাপার, লেখো। রানি নিকেলটা দেয়, খুব দেয়, পড়বা ভালো করে। রানি নিকেলের অ্যান্সারও এখানে দেওয়া আছে, পড়ো। তারপরে আরেকটা দেখো আছে, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনের তথ্যের সাহায্যে দেখাও যে একটি জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এটা 2017-তে এসেছিলো, ভালো করে পড়বা। তারপরে পার্থক্য লেখো। খনিজ মাল, ধাতু মাল, ইম্পর্টেন্ট নাই। আকরিক মানে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। মোটামুটি ইম্পর্টেন্ট। কার্বন বিভাজন পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। মোটামুটি। জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, ইম্পর্টেন্ট। বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 17-তে এসেছিল। নিচের সংকর ধাতুগুলির উপাদানের ব্যবহার লেখো। সবগুলো ইম্পর্টেন্ট, নিচে কাটা হয় বাবা, ইম্পর্টেন্ট এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। কোনটা দিতে বলা মুশকিল, পড়ে রাখবা। জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ এবং আকরিক দুই বলা হয় যায় কেন? 19-এ এসেছিল। তামার কোনো বস্তুকে খোলা বায়ুতে রেখে দিলে কিছুদিন পর সবুজ হয়ে যায় কেন, ইম্পর্টেন্ট। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনের একটি বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। আর অ্যালুমিনিয়াম, জিঙ্ক ইত্যাদি ধাতুর পাত্রে বা কভারে ভরা টক জাতীয় খাবার খাওয়া উচিত নয় কেন? নিষ্ক্রিয় লোহা কাকে বলে, মরিচার সংকেত লেখো। বাস। অর্গানিক কেমিস্ট্রি। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে 3টি ধর্ম বা ধর্মের তুলনা করো। 18-তে এসেছিল। কার্যকরী মূলক বলতে কী বোঝো, একটি উদাহরণ সহ লেখো। 2020-তে এসেছিল। অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়ো। অর্গানিক কেমিস্ট্রিটা যদি পারো, সংকেত আর সমীকরণগুলো ভালো করে লিখবা। কীরকম সংকেত, যেরকম ইথিলিনের ট্রান্সফরমেশন, ক্লোরিনেশন, প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, জুতো বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো ভালো করে পড়বা। সমীকরণগুলো কীভাবে ট্রান্সফার হচ্ছে। তারপরে যেরকম সিএনজি আছে, এলপিজি আছে, এগুলোর কী বলো তো, এদের মুখ্য উপাদান কী, তারপরে ডিনেচার স্পিড কী, এগুলাই। তারপরে কার্যকরী মূলক কী, এগুলো তো পড়বা। কার্যকরী মূলক অনেক সময় দেয় যে, দিতে পারে যে অ্যামিনের ক্ষেত্রে এর কার্যকরী মূলকের নাম কি, NH2। কিটোনের ক্ষেত্রে কার্যকরী মূলক কি, CO বলতে হবে। অ্যালডিহাইড আছে, এই তো বিষয়গুলো পড়বা, বুঝলা তো। CHO ব্যাপারটা বললে, অ্যাসিডের ক্ষেত্রে একটা থাকে। দেখো, C2H6কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? কিন্তু C2H4কে বলা হয়, কিন্তু CH4কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় না কেন? এখানে হাইড্রোজেনের অভাবের জন্য। রেনেসার স্পিড কি, ব্যবহার লেখো। গ্লেসিয়াস অ্যাসিডিক অ্যাসিড কি, কার্যকরী মূলকগুলির নাম লেখো। যেরকম OH আছে, CHO আছে, ঠিক আছে। তারপরে এটা যে হাইড্রক্সিল, অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন, অ্যাসিড, অ্যামিন, এই তো এইগুলোই তো দিচ্ছে। ইথারের গ্রুপ আছে। যৌগগুলির ইউপেক নাম লেখো। CH3, CH2, COOH, CH3, CHO। 2019-এ এসেছিল। প্যাকেজিংয়ের ব্যবহারের জন্য পাট এবং পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? 19-এ এসেছিল। ব্রোমিনের সাথে ইথিলিনের জুতো বিক্রিয়া, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বললাম। হাইড্রোজেনের সাথে ইথিলিনের জুতো বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রশ্ন। ইথাইল অ্যালকোহলের দুটি ব্যবহার লেখো, এটাই কম ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, পুরো নাম এবং মনোমারের নাম লেখো। PVC হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিথিন, ঠিক আছে, টেফলন পড়বা। ব্যবহারও পড়ে রাখবা। আর সবথেকে বেশি মনোমারও আসে, খুব আসে। পুরো নাম এবং মনোমার লিখে দেবে। অনেক সময় মনোমার দিয়ে বলে যে পলিমারের নাম লেখো, একই, ভালো করে পড়বা। একই টাইপের, মানে BC থাকলে PVC হবে, আর PVC থাকলে VC হবে, বাস। মানে মনোমার, পলিমার, অর্থাৎ অনেকগুলো মনোমার মিলে যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পলিমারের মধ্যে পড়ছে। অ্যাসিডিক অ্যাসিডের দুটি ব্যবহার লেখো। 19-এ এসেছিল। তারপরে দেখো, একটি জৈব যৌগের
আণবিক সংকেত C2H4O2 যৌগটির জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটি শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত এবং সমিত রাসায়নিক সমীকরণগুলি লেখো। 18তে এসেছিল। বাপ রে, ইহারে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হলো এবার। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তা 17তে এসেছিল। অ্যাসিটিক অ্যাসিড তীব্র ক্ষার এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যে বিক্রিয়া করে তা লেখো। 2019 এসেছিল। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 2018তে এসেছিল। এলপিজির পুরো নামকে একটি ব্যবহার লেখো। 17তে এসেছিল। মার্স গ্যাস কি? আপনার প্রশ্ন হয় ভূতের আলো না কি বলে আলেয়ার আলো, এটা পড়বা ভালো করে। আলেয়ার আলো বা ভূতের আলো, অন্ধকার মাঠের মধ্যে কোনো একটা গ্যাস বেরিয়ে গেল রাত্রেবেলায়, মনে হচ্ছে যে একটা মাঠের মতো ফাঁকা জায়গা, ধানের জমি যে হতে পারে বা পুকুরের ক্ষেত্রে হতে পারে, পচা জীবজন্তু বলতে পচা জীবজন্তু না, অ্যাকচুয়ালি ধান বা গাছের পাতা ইত্যাদি মাটির তলায় চাপা পড়ে ওই যে মার্স গ্যাস, ফসজিন এবং মিথেন, এটার কম্বিনেশনেই হচ্ছে কি আলটিমেটলি আগুন জ্বলে উঠছে। রাত্রেবেলায় অন্ধকারে আগুন জ্বলে তো মানুষ ভাববে যে ভূতের আলোই, তো সেই আলো যদি পিছনে পিছনে ধাওয়া করে তাহলে কেমন লাগবে? রাত্রেবেলা একা একা ঘরে থাকতেই কেমন ভয় লাগে, তাই না? অনেক সময় আমি আসি দোতলা বা তিনতলাতে দেখি পুরো ফাঁকা, কেউ নেই বাড়িতে, একটু ভয় আমারও লাগে। না আমার কোনো ইয়ে নেই, তো অবশ্য রাত 2টা 3টা 4টা কোনো সময় এরকমও হয়, সারা রাত অনেক সময় ছাদে বসে আছি একা একা, হয় অনেক সময়। আচ্ছা, মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। মাধ্যমিক 2019 এসেছিল। ওকে বেটা, কমপ্লিট হয়ে গেল। তো দাদার ক্লাসে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেটা আমি সবসময় বলি সাবস্ক্রাইব করে দিও। দেখো ভিডিওর ফার্স্টে বলি নাই, মিডলেও বলি নাই, লাস্টে বললাম সাবস্ক্রাইব করে দিও, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথম থেকেই খালি বলবো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। যাই হোক, তো পড়াশোনাটাকে মজা করে করো। এখন একটাই কথা বলবো, পড়াশোনাটাকে মজা করে করো, মজা করে করো, পড়াশোনাটাকে মজা করে করো, পড়াশোনাটাকে মজা করে করো, মজা করে করো, পড়াশোনাটাকে মজা করে করো। সব থেকে গুরুত্বপূর্ণ টেনশন ফ্রি থাকো, টেনশন ফ্রি থাকো, টেনশন ফ্রি থাকো। তার থেকে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। তার থেকে গুরুত্বপূর্ণ টার্গেট ফিক্সড করো, টার্গেট ফিক্সড করো, টার্গেট ফিক্সড করো। তার থেকে গুরুত্বপূর্ণ রিভিশন করো, রিভিশন করো, রিভিশন করো। আর সব থেকে গুরুত্বপূর্ণ ভালো রেজাল্ট করো। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।